100% দেশি গরু ব্যাপারটা এখন একটা মিথ হয়ে গেছে। দালাল যে ব্যাপারীর হাত ধরে, দোস্ত কি খবর, কেমন আছিস, এইখানে কিন্তু সিগন্যাল সে দিয়ে ফেলেছে যে আমার জন্য 2000 টাকা রাখিস। সিরিয়াসলি? গরুকে ভাই চোঙা দিয়ে পানি খাওয়ায়া ওজন বাড়ায় রাখে, লাঠির আগায় একটা হুলের মতো দিয়ে হচ্ছে যখনই কাস্টমার আসে তখন একটা করে গুঁতা দেয় যেন নড়াচড়া। ভাই আপনি এগুলো কি বলতেছেন? থাম রুল নাম্বার 1, হ্যাঁ, যে আপনার বাবাকেও বিশ্বাস করা যাবে না, নিজের ভাইকেও বিশ্বাস করা যাবে না এই সেক্টরে। গ্রামের মানুষ দেখবেন যে নিজের জ্বর হয়েছে ওষুধ কিনে না, বা হয়তো কম দামের একটা ওষুধ কিনে, বাট গরু অসুস্থ ও পাগল হয়ে যায়, ডাক্তার আনো, এটা আনো, ওষুধ আনো। এই কারণে দেখবেন যে গ্রামের অনেক ভেটেরিনারি ডাক্তার নাকি মানুষের ডাক্তারের চেয়ে বেশি ইনকাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু 2 সেন্স পডকাস্ট। আজকের পডকাস্টটা নিয়ে আমি সাজ্জাদ আমরা খুবই এক্সাইটেড। এর অনেকগুলো কারণ আছে, টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন কী নিয়ে হবে। বাট তার আগে আমি একটু বলে রাখি, আমাদের মনের মতো অনেকগুলো প্রশ্ন আছে। তার মধ্যে একটা হচ্ছে যে আচ্ছা, গরুর মাংসের দাম এত বেশি কেন? এই যে গরুর যে খামার আমরা দিতে চাই, এই সময় এত মানুষ কেন ধরা খায়? অনেকে আছে কিন্তু এই সেক্টরে ভালো করতেছে এবং তারা খুবই সাকসেসফুল। তারা কি করে যার কারণে তারা সাকসেসফুল? নট অনলি দ্যাট, আমরা যখন গরু কিনতে যাই হাটে, তখন আমাদের কি কি করা উচিত যাতে করে গরু কিনে আমরা না ঠকি? হ্যাঁ, ভালো গরুটা যেন চিনতে পারি। ভালো গরু যেন আমরা অনলাইন থেকে কিনি, খামার থেকে কিনি বা হাট থেকে কিনি, আমি যেন ভালো গরু চিনতে পারি। সিরিয়াসলি, আপনারা আগের একটা এপিসোড খুবই পছন্দ করছেন জাহিদ ভাইয়ের সাথে। আমি নিজে পার্সোনালি আজকে আমাদের যে গেস্ট সাগর হাসান ভাই, ওনার ফার্মে আমি গেছিলাম, সাজ্জাদ গেছে। অ্যান্ড এই এপিসোডটা আপনারা একদম লাস্ট পর্যন্ত দেখবেন। ইট উইল বি টোটালি ওয়ার্থ ইট, বিকজ সাগর হাসনাত ভাই আজকে আমাদের যে গেস্ট, উনি একটা জাস্ট অস্থির একটা মানুষ। আপনারা ভিডিওটা বা পডকাস্টটা দেখলেই বুঝবেন। বাট এনিওয়েজ, আমি আর বেশি ওয়েট করতে চাইতেছি না। ওয়েলকাম টু 2 সেন্স। ভাইয়া কেমন আছেন? সাগর ভাই, থ্যাংক ইউ সো মাচ নাফিস ভাই অ্যান্ড সাজ্জাদ ভাই, এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে আপনাদের যত কোশ্চেন আছে ইনশাল্লাহ আমরা আজকে সব কিছু খুলে বলবো। লেটস ডু ইট ভাই, ভেরি ভেরি এক্সাইটেড ভাই, ভেরি এক্সাইটেড, সব খুলে বলবো। ওকে সাজ্জাদ, আমি আজকে মাইকটা নিয়ে নিছি, মানে আমি সব প্রশ্ন করতেছি কিন্তু করা ঠিক না। তুই প্লিজ ফার্স্ট কোশ্চেন তুই কর, যা প্লিজ। তারপর কোশ্চেন আমি করব, তুই কর ফার্স্ট কোশ্চেন। নো প্রবলেম ভাই। প্রথম ব্যাপারই থাকে হচ্ছে যে আমি একটা খামার ব্যবসা করতে যাচ্ছি, তো এই ব্যবসা করতে গিয়ে আমি যেন লস না খাই, কোন কোন জিনিসগুলো আমার খেয়াল রাখতে হবে বা আমার জানতে হবে, করতে হবে, প্লিজ ভাই। প্রথমে আমি শুরু করব একটা কমন একটা প্রবাদ দিয়ে, যে এটা আমি একটা অনলাইনে কোনো একটা লেখায় দেখেছি যে প্রত্যেকটা মানুষের জীবনে একবার, প্রত্যেকটা পুরুষ মানুষের জীবনে নাকি ইচ্ছা জাগে যে খামারি হওয়ার। হ্যাঁ, এবং আমার খামারে অনেকেই আসে, সো অনেকেই বলে যে ভাইয়া আপনি তো অনেক পুরুষের ড্রিম জব করছেন। হ্যাঁ, তো আমাদের এটা খুব কমন একটা ব্যাপার যে আমাদের সবার মধ্যেই খামারি হওয়া বা গরু লালন পালন করার একটা ইচ্ছা জাগে, এবং আমরা অনেকেই ইচ্ছা পর্যন্ত এটা থেমে থাকি না। আমাদেরকে মানে উজ্জীবিত করার জন্য অনেক ধরনের এলিমেন্টস কিন্তু আমাদের চারদিকে আছে। আমাদের ইউটিউব ভিডিওতে দেখি অনেক থাম্বনেল, যে মাত্র 2টা গরু থেকে আজকে 200 গরু, হ্যাঁ, মাত্র 20,000 টাকা থেকে আজকে 2 কোটি টাকার মালিক, ধরুন অনেক সাকসেস স্টোরি দেখি। হ্যাঁ, এবং জিনিসটাকে অনেক ইজিভাবে, মানে গরু ব্যবসা বা খামারি ব্যবসা খুব সহজ এইভাবে প্রেজেন্ট করা হয়, এবং মানুষজন, আমাদের ইয়াং ব্লাড যারা আছে, অনেক টাকা পয়সা নিয়ে, অনেক আশা নিয়ে এই সেক্টরে আসে, বাট খুব আনলাকিলি যে সবাই সাকসেসফুল হয় না, বা ম্যাক্সিমাম পিপল সাকসেসফুল হয় না। এর পিছনে অনেক রিজন আছে যে আসলে সাকসেসফুল না হওয়ার পিছনে। সো আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো শুরুতে যদি আমি একটু সামারি টানি, যে আমাদের কনভারসেশনে যে কেন সাকসেসফুল হচ্ছি না, এর পিছনে মোটা দাগে বেশ কিছু কারণ আছে। যে প্রথমত যে আমরা যেই ব্যবসাটা করব, এই ব্যবসাটার প্রপার নলেজ বা জ্ঞানটা কিন্তু আমাদের নাই। আমরা শহরে বড় হয়েছি, গরু কি খায় এইসব জিনিসও জানি না। 2টা ইউটিউব ভিডিও দেখেছি বা অমুক নাফিস ভাইয়ের সাকসেস স্টোরি দেখে কিন্তু আমরা নেমে যাচ্ছি মাঠে। হ্যাঁ, একটা জ্ঞানের অভাব। সেকেন্ড হচ্ছে যে এটা খুবই ক্যাপিটাল ইন্টেন্সিভ, অনেক ক্যাশ দরকার, টাকার একটা ব্যবসা। একটা গরুর দাম মিনিমাম 1 লাখ টাকা এভারেজ প্রাইস। হ্যাঁ, দুধের গরু হলে আরও বেশি। সো এরকম যদি 10টা গরু নিয়েও নামেন, আপনার 10 লাখ টাকা ইনফ্রাস্ট্রাকচার মিলে, মানে অনেক টাকা পয়সা এখানে দরকার। এই টাকা পয়সার সংকুলন থাকে না আমাদের। শুরুতেই আমরা অল ইন করি, সব টাকা নিয়ে নেমে যাই, এরপরে ক্রাইসিসে পড়ি। সো এটা একটা কারণ যে পর্যাপ্ত টাকা পয়সার অভাব। তারপর আমরা কোন সেক্টরে ব্যবসা করব, মানে কোন সেক্টরে আমাদের স্ট্রেংথ আছে। গরুর কিন্তু 2 ধরনের খামার হয়, দুধের খামার আর একটা হচ্ছে ষাঁড় গরুর খামার। হ্যাঁ,
হ্যাঁ, সো কোন জায়গাটা আমার স্ট্রেংথ আছে, দুইটাই পজিটিভ নেগেটিভ সাইড আছে। এখন আমার আসলে বিবেচনা করতে হবে যে কোন সাইডটা আমার জন্য আমার পারফেক্ট ম্যাচ। যে এই অ্যানালিসিসটা আমরা করি না। আমরা সেলস করব কোথায়, কার কাছে বিক্রি করব, কি বিক্রি করব, দুধ বিক্রি করব না মাংস বিক্রি করব নাকি আস্ত গরু বিক্রি করব কোরবানির সময়, এই অ্যাসেসমেন্টটা আমাদের কাছে ক্লিয়ার না। তারপরে হচ্ছে ফিফথ হচ্ছে আমরা গরুটা কিনবো কোথায়। গরু কেনা কিন্তু খুবই হাইলি টেকনিক্যাল একটা বিষয়, হ্যাঁ, এবং হাই বার্গেনিং পাওয়ার লাগে। হ্যাঁ, এটা মানে যে গরু কিনতে পারে সে হি ক্যান বাই এভরিথিং, মানে সে পৃথিবীর সব কিছু কিনতে পারবে একটা গরুর বাজার থেকে, যদি কেউ গরু কিনতে পারে। সো গরু কেনা একটা ব্যাপার। ম্যাক্সিমাম আমাদের শহুরে লোকজন বা খামারিরা শুরুতে আমরা এই জায়গাটায় ধরা খাই। হ্যাঁ, তারপরে হচ্ছে যে আমরা কোথায় ফার্মিংটা করব, ঢাকাতে করব, শহরে করব নাকি গ্রামের দিকে করব। তারপরে হচ্ছে 7 যে রিজন, এটা হচ্ছে যে আমরা নিজেরা থাকি না। এটা খুবই সুপারভিশন লাগে। বিশেষ করে দুধের খামার হলে তো আপনার ফুল টাইম ওইখানে এঙ্গেজমেন্ট লাগবে, আর ফ্যাটেনিং খামারও আপনার এঙ্গেজমেন্ট লাগবে। আপনি গরু বিক্রি করবেন, কাস্টমারের সাথে আপনার নিজের ইন্টারাকশান লাগবে। গরু কিনবেন, আপনার নিজের ইন্টারাকশান লাগবে ওইখানে। তারপরে গরুর যে লালন পালন যে ব্যাপারটা আছে, ওই জায়গাটা আপনার ইনভলভমেন্ট লাগবে। সো আমরা দেখা যায় যে বিদেশে থাকি, কিছু টাকা পয়সা হয়েছে, গ্রামের চাচাতো ভাইকে দিয়ে দেই যে তুই ব্যবসা কর। সো এইটা ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন খামার ফেল করার, যে নিজে থাকি না। হ্যাঁ, আপনি আপনার কাস্টমারের সাথে যেভাবে হ্যান্ডেল করবেন, আপনার কর্মচারী যে আছে বা যে হয়তো পার্টনার, সে এই জিনিসটা ওইভাবে করতে পারবে না। প্লাস গরু কেনার বিষয় আছে। গরু কিনতে আমরা হাটে একসাথে গরু কিনছি, দেখবেন যে ব্যাপারীরা থাকে, দালাল থাকে কিছু। হ্যাঁ, ওরা আপনার সামনেই কোনো ওদের সিগন্যাল আছে, কিছু সিক্রেট সিগন্যাল, এগুলো আমরা আসবো ইনশাল্লাহ। হ্যাঁ, আপনি হাট একসাথে ওই যে দালাল যে ব্যাপারীর হাত ধরে, দোস্ত কি খবর, কেমন আছিস, এইখানে কিন্তু সিগন্যাল সে দিয়ে ফেলেছে যে আমার জন্য 2000 টাকা রাখিস। সিরিয়াসলি? হ্যাঁ, এরকম অনেক সিগন্যাল আছে ওদের। আর সিগন্যালও লাগে না, এটা আমরা আসবো ইনশাল্লাহ। এখনই তো সব বলে ফেললে আসলে মানুষজন শেষ পর্যন্ত হয়তো শুনে না। অনেক কিছু জানার আছে। এই যে ইনশাআল্লাহ কুরবানি সেন্ট্রিক, যে আমি নিজে গিয়ে যে গরু কিনবো আমার ফ্যামিলির জন্য, সেগুলোও জানবো। এটা খুব কমন ট্রেন্ড। আপনি যখন হাটে ওই কেনাকাটা করবেন না, দেখবেন না 2-3 জন লোক আপনার আশেপাশে ঘুরে, আপনার কাছ থেকেও টাকা নিবে, আবার ওই দিক থেকে ব্যাপারীর কাছ থেকেও সে টাকা নিবে। আপনি কি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার কিংবা ডিজিটাল উদ্যোক্তা হতে চান? তবে এসআর ড্রিম আইটি নিয়ে এসেছে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্রিল্যান্সিং ক্যাম্পেইন। এক প্যাকেজে 6টি জুম লাইভ কোর্সের পাশাপাশি এই প্যাকেজে থাকছে ফ্রি ইংলিশ কমিউনিকেশন কোর্স, 4 জন টপ রেটেড এবং ইন্ডাস্ট্রি এক্সপার্ট ট্রেনার, আনলিমিটেড 1-to-1 জুম লাইভ সাপোর্ট সেশন, 7 থেকে 8 জন সাপোর্ট ট্রেনারের প্রতিদিন 50 ঘন্টা জুম লাইভ সাপোর্ট, লাইভ ক্লাস শুরুর আগে রেকর্ডেড ভিডিও সিরিজ দেখে প্র্যাকটিস করার সুযোগ। শুধু তাই না, এই প্রথমবার বাংলাদেশের কোনো ফ্রিল্যান্সিং ক্যাম্পেইনের ট্রেনিং শেষে কিংবা ট্রেনিং চলাকালীন স্টুডেন্টদের মধ্য থেকেই ফুল টাইম চাকরির ব্যবস্থা করছে এসআর ড্রিম আইটি। ইতিমধ্যে 25 জনেরও অধিক স্টুডেন্টদের ফুল টাইম চাকরির ব্যবস্থা করেছে এসআর ড্রিম আইটি। স্টুডেন্টদের মধ্যে যাদের খুব ভালো বিজনেস কিংবা স্টার্ট আপ আইডিয়া আছে, তাদের জন্য 5 লক্ষ টাকার ফান্ডিং ঘোষণা করেছে এসআর ড্রিম আইটি। এছাড়াও অ্যালামনাইদের বিপদে আপদে পাশে থাকার জন্য 20 লক্ষ টাকার ফান্ডিং ঘোষণা করেছে তারা। শুধু তাই না, ক্যাম্পেইনে জয়েন করলেই থাকছে 3 লক্ষ টাকার স্কলারশিপের পাশাপাশি একাধিক ল্যাপটপ জেতার সুযোগ। এছাড়াও কোর্স শেষে আপনি পেতে পারেন বাইক, ম্যাকবুক, এসি, ফ্রিজ, আইপিএস সহ একাধিক পুরস্কার। সুতরাং দেরি না করে আজই এসআর ড্রিম আইটির বাংলাদেশের সব থেকে বড় ফ্রিল্যান্সিং ক্যাম্পেইনে জয়েন করে ফেলুন। বিস্তারিত ডেসক্রিপশন এবং পিন কমেন্টে। এবং আপনি এখনও এটা হয়, মানে আমরা এতদিন ধরে ফার্মিং করছি, এত গরু কিনি, আমাদের সাথে ওরা এটা ট্রাই করে। হ্যাঁ, এবং এটা করবেই। এই বিষয়গুলা যে ভাইয়া, এই কেনাকাটার বিষয়গুলা, যে আপনি সাথে থাকতেছেন, আপনি এখানে কিন্তু ঠকতেছেন। আর সেটা আপনি বিদেশে থেকে বা ঢাকায় বসে আপনার লোক দিয়ে বা অমুক বিশ্বস্ত ভাই। আর এই সেক্টরে একটা কথা হলো যে নিজের বাবাকেও বিশ্বাস করা যাবে না। হ্যাঁ, থাম্ব রুল নাম্বার 1। হ্যাঁ, যে আপনার বাবাকেও বিশ্বাস করা যাবে না, নিজের ভাইকেও বিশ্বাস করা যাবে না এই সেক্টরে। আপনার নিজে থেকে এটা করতে হবে প্রপারলি। সো এরকম অনেক রিজন আছে যে এই খামারগুলো ফেল করার। আমাদের অনেক উদ্যোক্তা আমরা দেখি আশেপাশে শুরু করে। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে খাবারের বিষয়টা। গরুর খাবার, এটা আপনি নিজে প্রডিউস করছেন নাকি কিনে খাওয়াচ্ছেন, কি খাওয়াচ্ছেন, কিভাবে লালন পালন করছেন, কোন পদ্ধতিতে, এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট।
আর সবগুলোই নেগেটিভ কথা, বাট এর বাইরেও কিন্তু অনেক সাকসেস স্টোরি আছে। এই এত নেগেটিভিটির মধ্যে থেকেও কিন্তু আমরা ফিগার আউট করেছি যে আসলে কিভাবে সাকসেসফুলি ফার্মিং করা যায়। ওকে ভাই, এটাই তো জানতে চাই আমরা। প্লিজ হ্যাঁ, ভাই। এটা তো জানাতেই তো এসেছি। আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এক্সেলেন্ট। অসাম। সো ভাইয়া প্লিজ, আমরা আমাদের মনে করেন যে এখন যারা অনেকে দেখছেন, অবশ্যই আমরা কিন্তু অনেক পার্ট আমরা কভার করবো। সো দ্যাটস ওয়াই সেড যে আপনারা কাইন্ডলি একদম শেষ পর্যন্ত দেখবেন, বিকজ আমরা অনেক বেশি এক্সাইটেড। আমি সাজ্জাদ মানে জেনুইনলি আমরা খুব এক্সাইটেড। সো আই হোপ যে এটা আপনাদের অনেক কাজে আসবে। ভাইয়া আমরা অবশ্যই ডিটেলসে যাব যে কিভাবে কি করব না করব, বাট আমরা একটা ভালো গরু চিনবো কিভাবে যখন আমরা একটা গরু কিনবো, এটা উপায় কি? এটার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, বৈশিষ্ট্য আছে যে আপনি একটা গরু কিভাবে চিনবেন ভালো। প্রথমত আপনি যার কাছ থেকে কিনছেন তাকে বিশ্বস্ত হতে হবে। এখন কিন্তু আমরা অনেক ম্যাল প্র্যাকটিস দেখি বাজারে, অনেক হাবিজাবি জিনিস খাওয়ানো হয়, স্টেরয়েড খাওয়ানো হয়, হ্যাঁ, তারপর অনেক কেমিক্যালস ইউজ করা হয়, হ্যাঁ। সো আপনি যার কাছ থেকে কিনছেন তাকে আপনার পরিচিত হতে হবে বা বিশ্বস্ত হতে হবে যে সে আসলে ভালোভাবে গরুটা নার্চার করেছে কিনা বা পরিচর্যা করেছে কিনা। সেকেন্ডলি হচ্ছে যে গরুর কিছু বৈশিষ্ট্য আছে। আমরা দেশি মুরগি আর ব্রয়লার মুরগির দুইটার পার্থক্য জানি সবাই, যে ব্রয়লার মুরগি একটু নির্জীব হয়, হ্যাঁ, যে জায়গায় রাখবেন ওই জায়গায় সে চুপচাপ বসে থাকে, আর দেশি মুরগি কিন্তু অনেক ছটফট করে। সো গরুর ক্ষেত্রে সেরকম, এটা নির্ভর করে ফিডিংয়ের উপর। আপনি ওকে যদি ভালো খাবার খাওয়ান, আপনার ওর আউটপুট আপনি ওর আচরণে দেখতে পারবেন। হ্যাঁ, গরু অনেক দুষ্টু হবে, বিশেষ করে ষাঁড় গরু, ও দেখবেন একটা আরেকটার উপর লাফাচ্ছে, শিং দিয়ে গুঁতা দিতে আসতেছে, এটা কিন্তু স্বাভাবিক। এই অ্যাজাইলিটি বা এই চঞ্চলতা যে গরুর মধ্যে যত বেশি পাবেন সেটা আপনার জন্য তত ভালো গরু। তারপরে গরুর কিছু, আপনি গরুর গায়ে হাত দিবেন যে গরুর মুভমেন্টটা কেমন, ওর চামড়া রেসপন্স করছে কিনা। ওকে, হ্যাঁ। সো এইরকম বেশ কিছু টেকনিক্যাল বিষয় আছে। ভাই আমি এখান থেকে একটু আপনাকে ইন্টারাপ্ট করলাম, সরি। আমি তো বেশ অনেক খামার টামারে যাই, একটু ঘুরি, দেখি, তো সেখানে তো আমি দেখি ডিফারেন্ট জাতের অনেক বিশাল গরু, ও তো নড়াচড়াই করে না। তাহলে কি আমি বলবো ওরা ভালো না, ওরা খারাপ গরু? সো এটা আসলে ব্যাপারটা এত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না যে নির্জীব মানেই যে একেবারে অসুস্থ বা ওর খাবার দাবার ভালো না, ব্যাপারটা এরকম না। একটা জাতের বিষয় আছে, আবার শরীরে মাসেলের বিষয় আছে। মাসেল যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে হয়তো ওর একটু মুভমেন্ট স্লো হবে। আমরা মানুষের ক্ষেত্রে দেখি না যে অনেক মাস্কুলার লোক, বডি বিল্ডার, ও মুভমেন্ট অনেক স্লো, বা বয়সের একটা ব্যাপার থাকে। গরু যদি ইয়াং এজে যখন থাকে ও অনেক বেশি ছটফট করে, আর একটু বয়স বাড়লে বা একটু যখন ভারিক্কি চলে আসে ওর চলাচলে। সো এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না যে গরু মানে চুপচাপ বসে আছে বা নড়ছে না জন্যই যে সে আসলে। আর আরেকটা এই খামারগুলোতে যেটা হয় কি, আমরা ওই গরু কন্ট্রোল করার জন্য ওর নাকে একটা দড়ি দিয়ে ইয়ে করা হয়। ওকে, হ্যাঁ, এইটা দিয়েও কিন্তু অনেক সময় গরু কন্ট্রোল করা হয়, মানে বড় যে গরুগুলা। সো এইটার কারণে ও দেখা যায় যে ওইভাবে মুভ করতে পারে না, কারণ ওর তো কন্ট্রোল হচ্ছে নাকে। ওইটা যদি দড়ি টান দেই তাহলে তো সে ব্যথা পায়, ওই জন্য ও মুভ করে না। হ্যাঁ, আমরা ঘোড়ার ক্ষেত্রে যেরকম দেখি না, জিন লাগানো থাকে এই মুখের কাছ দিয়ে, গরুর ক্ষেত্রে সেম একটা মেকানিজম করা থাকে নাকের এইখানে ফুটো করে, মানে এটাকে কন্ট্রোল করার জন্য। আদারওয়াইজ তো ওকে কন্ট্রোল করা সম্ভব হয় না। সো বিষয়টা অত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না যে গরু বড় গরু মানেই যে খারাপ গরু বা ওকে আজে বাজে জিনিস খাওয়ানো হয়েছে, ব্যাপারটা এরকম না। বাট অনেক জায়গায় ম্যাল প্র্যাকটিস করে, এটাও ট্রু যে অনেক উল্টাপাল্টা জিনিস খাওয়ানো হয়। নাফিস আসলে যে প্রশ্নটা করছিল যে ভালো গরু চিনবো কিভাবে, আমি যেন ঠকে না যাই, আমি মাঝখানে আপনাকে আবার ইন্টারাপ্ট করে ফেলছিলাম। এখন ভাই আমি হচ্ছে লাস্ট কয়েকদিন খুব একটু হাটে খামার টামার একটু যাচ্ছি ভাই, একদম ঢাকার বাইরেও অনেক জায়গায় যাওয়া শুরু করেছি আমি। ইভেন আমার পেজে কিছু ভিডিও টিডিও দেওয়ার চেষ্টা করছি। কি জিনিস যে ভাই পাচ্ছি, গরুকে ভাই চোঙা দিয়ে পানি খাওয়ায়া ওজন বাড়ায় রাখে, হ্যাঁ, লাঠির আগায় একটা হুলের মতো দিয়ে হচ্ছে যখনই কাস্টমার আসে তখন একটা করে গুঁতা দেয় যেন নড়াচড়া। ভাই এইরকম ঘটনার পর আমরা তাহলে ভালো গরু চিনবো কিভাবে? ভাই আপনি এগুলো কি বলতেছেন? এগুলো তো কিছুই না। এই সেক্টরে যত উল্টাপাল্টা কাজ হয়, মানে এটা যদি শুনেন তাহলে তো চাকরি থাকবে না, আপনারও চাকরি থাকবে না, আমারও চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। আমার চাকরি যাক, কারণ আমরা ব্যবসা করি। আপনি ভাই বলেন ভাই। আচ্ছা ঠিক আছে। সো এখানে অনেক উল্টাপাল্টা কাজ হয়। প্রথমত আপনি বললেন যে পানি খাওয়া, আসলে পানি ওইভাবে খাওয়ায় না। আমরা গরুকে যে খাবারটা খাওয়ানো হয়
স্টেরয়েড খাওয়ানো হয় অনেক জায়গায়, বিশেষ করে ঈদের আগে, কুরবানির আগে যখন গরুকে ফুলা ফাঁপা দেখানোর জন্য কিছু ওষুধ পাওয়া যায়। ওই ওষুধগুলো খেলে গরু নিজেই পানি খাবে এবং ওর শরীরে বা ওর মাসেলে বা ওর মাংসে কিন্তু পানি জমতে থাকবে এবং চর্বি গেইন হবে। আমরা অনেক সময় এখন দেখি না, অনেক গরুতে একদম থকথকে চর্বি, 20 কেজি 30 কেজি চর্বি ফালাই দিতে হচ্ছে। আগে কিন্তু এই ধরনের গরু ছিল না, ইদানিং কিন্তু আমরা লক্ষ্য করছি যে এত চর্বি। তারপরে মাংস যদি আমরা যখন রান্নায় দিচ্ছি, এটা গলে যাচ্ছে, পানি ছেড়ে দিচ্ছে, কারণ ওর ফাইবারে হইলো ওই পানিগুলা জমা হচ্ছে। আমাদের একটা দেশি গরু ধরেন, নাফিস ভাই তো অনেক মোটাসোটা মানুষ, হ্যাঁ, আরও মোটা হইলো, ধরেন উনি কি 120 কেজি বা 30 কেজির বেশি হবে? হবে না। বা এখনও যে ওনার যে ওয়েটটা, বডি ওয়েট, ওনার স্ট্যান্ডার্ড ওয়েট হওয়া উচিত, হাইট উনি অনেক লম্বা, স্ট্যান্ডার্ড হাইট হওয়া উচিত, কিন্তু মানে সরি ওয়েট হওয়া উচিত আপনার 75 থেকে 80 কেজি। এখন তো উনি ওভারওয়েট আছেন। তো এই বাকি যে ওয়েটটা, এটা কি আসলে? এটা হচ্ছে চর্বি। হ্যাঁ, আমরা কিন্তু এশিয়ানরা বা বাঙালিরা আমরা খুব বেশি বড় সড়ো হই না, হ্যাঁ, যে 5 ফুট 7, 8, 10, এটা কিন্তু আমাদের এভারেজ হাইট, এবং আমাদের বডি ওয়েটও এরকম 80-85 এরকম ভেরি করে। গরুর ক্ষেত্রে কিন্তু সেম। আমাদের যে দেশি গরুগুলা, এটা খুব বেশি বড় হওয়া সম্ভব না, 200 কেজি 250 কেজি বডি ওয়েট হবে। সো এর বেশি যখন গরুটা হয় 300 কেজি 350 কেজি, এর শরীরে কিন্তু চর্বি গেইন হতে থাকে, চর্বি জমতে থাকে, মাসেল কিন্তু না। এবং ওই চর্বিগুলো আমরা দেখি যে ফেলে দিতে হচ্ছে বা ওইটা খাওয়া যাচ্ছে না ভাই। তারপরে মাসেল অনেক ফুলা ফাঁপা লাগে। আর এটা আসলে আমাদের কাস্টমারেরও সমস্যা আছে। আমরা সবসময় চাই যে জিততে, এবং চোখের দেখায় যে অনেক বড় সড়ো গরু, হ্যাঁ, আমরা অনেক কম দামে কিনে নিয়ে আসছি, যে জিতছেন ভাই, ঠকছেন। এই কুরবানির সময় কিন্তু এই টার্মগুলো খুব সবাই আসলে আমরা জিততে চাই, হ্যাঁ, যে চোখের দেখায় জিততে চাই। এই কারণে এই প্রবলেমগুলো হচ্ছে, যে তখন ব্যবসায়ীরাও এই ধরনের ম্যাল প্র্যাকটিস করা শুরু করেছে, যে গরু কিভাবে বড় সড়ো। সবার আমাদের খামারিদের বা ব্যাপারীদের একটা টার্গেট থাকে, গরু হাটে ওঠানোর সময় ওটাকে যেন অনেক বড় সড়ো লাগে। তারপর গরু রাখার একটা ব্যাপার আছে, কিন্তু এগুলো আমি কিন্তু সিক্রেটগুলো বলে দিচ্ছি। গরু দেখবেন যে গাবতলির হাটে গেলে বা ইয়েতে এরকম একটু অ্যাঙ্গেল করে রাখা হয়, দেখবেন একটু উঁচু, সামনের পাটা উঁচু প্ল্যাটফর্মে থাকে আর পিছনের পাটা নিচু। এইভাবে রাখলে কিন্তু গরুটা দেখতে একটু বড় লাগে। আপনি যদি ফ্ল্যাট ফ্লোরে রাখেন, মানে সমতলে যদি রাখেন, ওইটা রাখার চেয়ে যদি একটু এইভাবে উঁচু করে রাখেন, গরুটা দেখবেন যে একটু দেখতে সুন্দর লাগে, গরুর একটু বড় সড়ো লাগে। এই ধরনের অনেক প্র্যাকটিস আছে যেগুলো আসলে করা হয় এই সেক্টরে। খুবই টেকনিক্যাল একটা সেক্টর, এবং খুবই গরু কেনার ক্ষেত্রেও আসলে আপনি জিতবেন কিভাবে, আমি বলবো যে আপনি জিততে পারবেন না গরুর ব্যাপারীর কাছ থেকে গরু কিনে। হ্যাঁ, মানে এটা জেতা সম্ভব না। তাহলে কি করবো ভাই, এখন গরু কিনতে চাইতেছি, আমি কি করবো? এটা আসলে আপনার ভালো কোয়ালিটির, মানে মাংসের কোয়ালিটির দিকে আপনাকে ফোকাস করতে হবে। আর এটা প্রথমে বললাম যে আসলে এটা ট্রেসেবল হতে হবে, যেটা খুব টাফ, যে আপনার ব্যাপারীকে চিনতে হবে, ব্যাপারী যদি পরিচিত থাকে। আরেকটা ভালো ওয়ে আছে, যে আমরা আসলে আমাদের গ্রামে যদি কোনো স্কোপ থাকে, গ্রামের আমার যে কেয়ারটেকার আছে বা যদি কোনো গৃহস্থ থাকে, তাকে 1-2টা করে গরু দেওয়া, যে ভাই তুমি এটা লালন পালন করো। কারণ ভাই এই সেক্টরে এই যে উল্টাপাল্টা জিনিস বা এই যে কেমিক্যালের ব্যবহার এত বেশি বেড়ে গিয়েছে। আমি এটা সবসময় বলি যে আপনি গ্রামে, খুব গভীর একটা গ্রাম, যে আপনার আধা ঘন্টা হেঁটে যেতে হচ্ছে ওই গ্রামে, বা কোনো যানবাহন নাই, ভ্যান নাই, সাইকেল বা মোটর সাইকেল এগুলোতে করে যেতে হচ্ছে। ওই গ্রামের হাটেও যে বা বাজারে যে 3টা দোকান আপনি পাবেন, একটা হচ্ছে চায়ের দোকান, একটা মুদির দোকান, আর 3 নাম্বার হচ্ছে কিন্তু আপনি এই যে কেমিক্যালের দোকান, অ্যাগ্রো কেমিক্যালস, গরুর মোটা তাজাকরণের ওষুধ, তারপরে এই যে জমিতে কীটনাশক, এগুলো কিন্তু আপনি এটা খেয়াল করেছেন কিনা আমি জানি না। সো এইরকম ওয়াইড স্প্রেড। আমরা অনেক সময় বলি না যে ভাই গ্রামের গৃহস্থর থেকে গরু কিনছে এবার, খুব ভালো গরু, হ্যাঁ, বা মাঠে চড়া গরু। এখন কেমিক্যালটা এত বেশি ছড়িয়ে গিয়েছে চারদিকে, যে আপনি বলতে পারবেন না যে গ্রামের গৃহস্থর থেকে নিয়েছেন মানেই গরুটা সেফ বা গরুটা ভালো। আমরা কিন্তু এখানে কোয়ালিটির কথা বলছি, আপনি টাকা দিয়ে জেতার কথা না, যে আপনি একটা ভালো কোয়ালিটির মাংস বা পাবেন বা ভালো কোয়ালিটির একটা গরু হবে, সেটা আপনাকে আসলে এখন অনেক কঠিন হয়ে গিয়েছে। কারণ ওষুধের কোম্পানির লোকজন বা ধরেন এই কেমিক্যালের লোকজন, তারা কিন্তু গ্রামে গ্রামে যে মানুষকে এই তাদের কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট করছে ওষুধের, আমাদের কাছেও প্রচুর
লোকজন আসে, বাট আমরা স্ট্রংলি ডিনাই করতে পারি। বাট একজন গ্রামের কৃষকের কাছে একটা শার্ট প্যান্ট পরা লোক, সুটেড বুটেড লোককে ডিনাই করা কিন্তু খুব ডিফিকাল্ট। আর এই সেক্টরে কিন্তু ফিয়ার ফ্যাক্টর কাজ করানো হয়। কিরকম? হ্যাঁ, যেমন আপনার গরু তো ভাই শুকায় গেছে, বা আপনার গরুর তো এইটা হয়েছে, ওইটা হয়েছে, এটা তো মারা যাবে, কিরমি হয়েছে পেটে, এইটা খাওয়ান, ওইটা খাওয়ান, এইভাবে ভয় দেখানো হয়। এবং মানুষ কিন্তু তার গরুর প্রতি তার নিজের চেয়েও বেশি পজিটিভ বা অ্যাফেকশনটা, মানে স্নেহ, মানুষ কিন্তু গ্রামের মানুষ দেখবেন যে নিজের জ্বর হয়েছে ওষুধ কিনে না, বা হয়তো কম দামের একটা ওষুধ কিনে, বাট গরু অসুস্থ ও পাগল হয়ে যায়, ডাক্তার আনো, এটা আনো, ওষুধ আনো। এই কারণে দেখবেন যে গ্রামের অনেক ভেটেরিনারি ডাক্তার নাকি মানুষের ডাক্তারের চেয়ে বেশি ইনকাম। হ্যাঁ, এটা নিয়ে অনেক ফান আছে। সো যেটা বলছিলাম যে এইরকম কেমিক্যালটা এত ওয়াইড স্প্রেড হয়ে গিয়েছে যে চারদিকে কিন্তু এই গরুগুলোকে এইভাবে মোটা তাজাকরণ করা হচ্ছে, আজে বাজে জিনিস খাওয়ানো হচ্ছে। সো এইখান থেকে আসলে ভালো জিনিসটা এখন বের করা অনেক টাফ। বাট আলহামদুলিল্লাহ এখন একটু আমরা আশার আলো দেখছি, অনেকেই গুড প্র্যাকটিস করছেন, যে আসলে নিজের সেফটির কথা চিন্তা করে। হ্যাঁ, আমরা নিজেরাও চেষ্টা করছি যে একটা ভালো গরু বা ন্যাচারালি ফিড গ্রাস ফেড গরু এখন কিন্তু অনেক শোনা যাচ্ছে। আমরা বেঙ্গল মিট দেখেছি যে ওরা একটা আলাদা সেগমেন্ট করেছে, যে গ্রাস ফেড গরুর সেগমেন্ট। এরকম আমাদের খামারগুলো, অনেক খামার কিন্তু প্র্যাকটিস করছে, যে ভালো প্র্যাকটিসটা। এখানে আপনার হচ্ছে যে এখানে যদি আমি দুই জায়গা থেকে চিন্তা করি, মানে আপনাদের সাইড থেকে এবং কনজিউমার সাইড থেকে, যেমন আপনার যদি আমি গরু কিনতে চাই, ডেফিনেটলি দাম আমার বেশি পড়বে, রাইট? দাম বেশি পড়বে ভাইয়া, যদি আপনি, এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। ওকে, আমার সেম গরু, আমার গরুগুলো দেখলে অনেকে অন্য খামারি বা অনেক ব্যাপারীরা হাসাহাসি করে বা বোকা ভাবে, মানে একটা বোকার হাসি দেয় যে এই লোকটা তো বোকা, গরু শুকনা পেট। কালকে তো সাজ্জাদ ভাইয়া গিয়েছিলেন, হ্যাঁ, সিক্স প্যাক গরু, এটা মানে শুকনা থাকাটাই যে সে আনহেলদি বা না খেয়ে আছে বা পুষ্টির অভাব, ব্যাপারটা কিন্তু এরকম না। আমরা মানুষের ক্ষেত্রে কি দেখি, সাজ্জাদ ভাই কিন্তু অনেক স্লিম, হ্যাঁ, পেট কম। মানুষের ক্ষেত্রে কি দেখি, যে পেট কম হলে সে ভালো বা সুস্থ, ভুঁড়ি হলে তো সে সুস্থ না। হ্যাঁ, নাফিসা কিছু মনে করে হ্যাঁ, গরুর ক্ষেত্রেও সেম। আপনি আমি আগেই বললাম যে একটা গরুর কিন্তু বডি ওয়েট, আমাদের এই অঞ্চলের গরুর বডি ওয়েট খুব বেশি হবে না। ওটাকে যখন আমরা এইসব জিনিস খাবো অনেক বেশি মোটা হবে, গেইন হবে, কিন্তু ওইটা কিন্তু আনহেলদি। হ্যাঁ, ওর পেট বাড়তেছে, মানে কি, তার পেটে চর্বি জমতেছে। আপনার পেটটা আপনার চাপা থাকবে, এটা ন্যাচারাল। উপরের দিকে দেখবেন একটা, উপরে পিঠের নিচে একটা অংশ, পেটের উপরে ওই জায়গাটা চাপা থাকবে। হ্যাঁ, এটাই ন্যাচারাল, এটাই স্বাভাবিক যে আপনি গরুটা হেলদি হবে। সো যেটা হচ্ছে যে আমাদের যে গরুগুলো যারা ন্যাচারালি পালন করে বা প্রাকৃতিকভাবে পালন করে, আমার হাউসে আমি 3 বেলা খাবার দিই, বা অলমোস্ট সারাদিনে হাউসে খাবার পড়ে থাকে। বাট আমি আমার কখনো গরু দেখলাম না যে ওই একদম ফুলে ফেপে মোটা তাজা হয়ে গেছে। পরে যেটা আমি অ্যানালিসিস করে দেখেছি যে না, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, এটাই স্বাভাবিক, যে আমরা যে জানি না ব্যাপারগুলো তা না। অন্য খামারিরা হাসাহাসি করে যে ভাই এ তো বোকা লোক, বেচতে পারতেছে না। হ্যাঁ, সো এইখানে যেটা বিষয় হচ্ছে যে আমাদের প্রথম দেখায় আমাদের গরুগুলো মনে হচ্ছে যে অনেক দাম অন্য গরুর সাথে কম্পেয়ার করলে। যেমন আমি একটা মজার স্টোরি বাড়ি, আমার এক ছোটো ভাইও আমার কাছে গরু কিনতে আসছিল। তো ও গত বছর আমাদেরই মতো আরেক ভেন্ডার যারা সেফ প্র্যাকটিস করে, তার থেকে গরু কিনে নিয়ে গেছে বাসায়। তো বাসায় যাওয়ার পর তার বাড়িওয়ালা নাকি ওই গরু দেখে হাসা যায়, এই ভাই আপনি বাছুর কোত্থেকে এত দাম দিয়ে কিনে আনলেন, এরপর এবার আমার সাথে যান, আমি আপনাকে গরু কিনে দেবো। অনেক বড় গরু সে কিনে নিয়ে আসছে। তো ফাইনালি ঈদের দিন 5-8 দান উঠলে গেল। হ্যাঁ, ওই আমার যে ছোটো ভাই, ওর গরু কাটলো, মানে মাংসের কালার এত সুন্দর, চর্বি নাই, আর ওর গরু থেকে গেলে চর্বি বাইর হচ্ছে। হ্যাঁ, তো তখন উনি বলতেছেন যে না ভাই, আপনার গরুটাই ভালো হয়েছে, এরপরে আপনি যেখান থেকে গরু কিনেন আমাকে সাথে নিয়ে যান। তো ব্যাপারটা হচ্ছে এরকম, যে চোখের দেখা মনে হচ্ছে যে আমাদের গরুগুলোর দাম অনেক বেশি, বাট আপনি আসলে ওইখানে তো চর্বি ছাড়া কিছু পাচ্ছেন না। আপনি আমার কাছে সলিড মাংস পাচ্ছেন, প্লাস হচ্ছে যে আপনি মাংসের টেস্ট পাচ্ছেন ভালো। আমি নিজে খামার করার আগে গত 10-12 বছরে আসলে মানে মাংস খেয়ে মজা পাই নাই, যেটা আমরা ছোটোবেলায় মাংস খেয়ে মজা পেতাম, যে কচকচে মাংস। হ্যাঁ, লাস্ট যেই কোরবানিগুলো দিয়েছি বাজার থেকে কিনে, দেখতাম যে মাংস রান্না করলেই, চুলায় দিলেই মাংস ছেড়ে দিচ্ছে, মানে নরম হয়ে যায়। হ্যাঁ, ওই টেস্টটা পাওয়া যায় না। বাট এখন আলহামদুলিল্লাহ আমরা আমাদের যে গরুগুলো করছি দেখি যে না, ওই আগের স্বাদ। এবং সবাই এটা, আমাদের কিন্তু বাইরে আমরা খুব বেশি মার্কেটিং করি না। হ্যাঁ, বা আমরা আজকে এখানে কিন্তু মার্কেটিং করতে আসি নাই। আলহামদুলিল্লাহ আমাদের অলমোস্ট অর্ধেক গরু সোল্ড,
এখনই ঈদের মাশাআল্লাহ। এখন অনেক দিন বাকি আছে। প্রত্যেকবারে আমরা দেখা যায় ঈদের 10-15 দিন আগে মোটামুটি আমাদের 90% গরু সেল হয়ে যায়। হ্যাঁ, সো এটা কেন হচ্ছে, এই যে ফিডব্যাকগুলা আমাদের শুরুতে বিক্রি করতে কষ্ট হয়, যেটা নাফিস ভাই বলতেছিলেন যে ভাই আপনাদের তো দাম বেশি। হ্যাঁ, বাট দাম আসলে বেশি না আপনি যদি এই ফ্যাক্টরগুলো চিন্তা করেন, এবং এটার আউটপুট কিন্তু এখন আমরা পাচ্ছি। যে যে নাফিস ভাই গত বছর কিনে নিয়ে গেছে, এবার সাজ্জাদ ভাইকে নিয়ে আসবে, প্লাবন ভাইকে নিয়ে আসবে, এই চলো ওইখানে গরু তো খুব ভালো পাইছি, চলো এইটা কিনি। মানে ব্যাপারটা হয়েছে ভেজালের ভিড়ে খাঁটি মানে নিশ্চয় ব্যাপারটা কিন্তু আমি যে গতকাল আপনার ওখানে গেলাম, কেন গেলাম, নাফিস কিছুদিন আগে আপনার ওখানে গিয়েছিল এবং ও কিন্তু আমাকে বললো যে ভাইয়ের ওই জায়গাটা ভালো। হ্যাঁ, So, এইভাবেই তো আসলে জিনিসটা প্রমোট ছড়ায় আর কি আসলে। রাইট হ্যাঁ। রাইট, আমরাও মানে এটাই আপনার- চাই। মানে এই জিনিসটা মানে ভালো জিনিস যেগুলা জি। আমার মনে হয় ওটার নেচারটা এরকম যে শুরুর দিকে আসলে খুব স্লো হয়। আমি প্রিটি শিওর আপনারও শুরুর দিকে Exactly. ওই কনভিন্স করাটা খুবই ডিফিকাল্ট ছিল। অনেক। আপনি তো কম্পিট করতেছেন এখন সাপোজ লেটস ওই টাইপের গরু আর কি। গরুর সাথে তো যখন আস্তে আস্তে মানুষের যখন দেখে, আরে না এটা তো আসলে একটু ভালো, মানে দাম একটু বেশি হলো কিন্তু কারণ ওই ফ্যাক্টরটা যে আমার তো চর্বি কম। সো এই জন্য এখন মনে হয় আপনার এই যে তাড়াতাড়ি সেল হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এটা আমরা তো আজকে দুইটা পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলছি, যে আসলে কনজিউমার বা কাস্টমারের পয়েন্ট অফ ভিউ থেকে, আবার ব্যবসায়ী যারা আছে, যারা ইয়াং, যারা আসতে চাচ্ছে এই সেক্টরে, তাদেরও এখান থেকে একটা লার্নিং আছে। হ্যাঁ, যে আমরা আসলে যদি এই শুরুর দিকে এই ধরনের প্র্যাকটিস করলে কষ্ট হবে, বিক্রি করতে কষ্ট হবে, বাট যদি আমরা লং টার্ম চিন্তা করি তাহলে কিন্তু আমাদের এই ভালো প্র্যাকটিস, গুড প্র্যাকটিস করা উচিত, এবং এটার বেনিফিট কিন্তু পাবেন। আমাদের কিন্তু 1 টাকা খরচ করতে হয় না অ্যাডের পিছনে। অনেকে ইউটিউবার নিয়ে আসে, প্রমোশন করে, পেইড প্রমোশন করে, ইনফ্লুয়েন্সার নিয়ে আসে। হ্যাঁ, আমাদের আলহামদুলিল্লাহ 1 টাকাও, আমাদের কাস্টমাররা আমাদের ইনফ্লুয়েন্সার, তারা ইনফ্লুয়েন্স করে, এবং মানে অনেক স্ট্রংলি ইনফ্লুয়েন্স করে, মানে তারা এটাকে ওন করে যে সাগর ভাইয়ের খামার থেকে গরুটা কিনো, ওটা খুব ভালো পাইছি আমরা। এর থেকে বড় মার্কেটিং হয় না আসলে, তাই না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা একটু এইরকম গো স্লো যেতে চাই, এবং যাতে আসলে আমরা আমাদের কাস্টমারকে সার্ভ করতে পারি ভালোভাবে। না, আপনার সাথে আমার কথা হচ্ছিল এই বিষয়ে। আপনি এটাই বলতেছেন যে আমি যদি আরো বড় সড়ো করে প্রচার করি আমি তো মানে দিতে পারবো না। হ্যাঁ, আমাদের ক্যাপাসিটি নেই, ওই ক্যাপাসিটি নেই। না, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। আমরা আরো অনেক কিছু জানতে চাই, কারণ আপনি একটা ইকোসিস্টেম আমি জানি যে আপনি ডেভেলপ করেছেন। আপনার নিজেরও এখন একটা রেস্টুরেন্ট আপনি তৈরি করেছেন, বিফওয়ালা, এবং আপনার মানে এমনভাবেই আপনি তৈরি করেছেন যাতে করে আমার প্রত্যেকটা জিনিস যেন আমি আবার ব্যবহার করতে পারি, যাতে করে কোনো কিছু নষ্ট না হয়। আপনি এভাবে করে ইয়া করেছেন। সো আপনি তো আসলে আপনার ব্যাকগ্রাউন্ডটাও তো হচ্ছে আপনি পড়াশোনা করছেন জাহাঙ্গীরনগর আইবিএ থেকে, আমি আইবিএ থেকে পড়াশোনা করছেন, অ্যান্ড দেন আপনি এই সেক্টরে আসছেন, ভালো করতেছেন মাশাআল্লাহ। আমরা আবার ওই জায়গাতে চলে যেতে চাচ্ছি ভাইয়া, সেটা হচ্ছে যে তাহলে আমি শুরুর সময় আপনি কিছু পয়েন্টার্স দিয়েছিলেন আর কি। হ্যাঁ, এখানে অনেক কিছু বিষয়, ওখানে যদি একটু আমরা যেতে পারি, এখন ওই জায়গাগুলো একটু আমরা ব্যবসায়ীর সেই জায়গাটাই আপনি কিন্তু মাঝখানে বলছিলেন যে আপনি খুঁজে পেয়েছেন সেই জায়গাগুলো যেগুলো অ্যাপ্লাই করলে আর লস খেতে হবে না, ইনশাআল্লাহ ভালো ব্যবসা করা যাবে। ভাই প্লিজ, আসলে লস খেতে হবে না বলে আমাদের লস মিনিমাইজ করা যেতে পারে। রাইট রাইট, ওকে। হ্যাঁ, এখানে ইকোসিস্টেমের একটা কথা নাফিস ভাই বললেন যে ইকোসিস্টেমটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমাদের এখানে ভাইয়া দুইভাবে এই সেক্টর আমার কাছে মনে হয়েছে যে সাকসেসফুল হওয়া যায়। একটা মাইক্রো লেভেলে, মানে আপনার দুইটা তিনটা গরু নিয়ে শুরু করলেন, আপনি নিজে সময় দিচ্ছেন, আপনার বাসায় একটা রুম আপনি গোয়াল ঘর করলেন, মানে এটা আমরা যেটা টিপিক্যালি দেখে এসেছি যে আমাদের গ্রামীণ যে গৃহস্থ বাড়িগুলা, এক সাইডে গোয়াল, এক সাইডে বাড়ি, নিজের খড় আছে, নিজেই টেক কেয়ার করতেছে, সকালবেলা উঠে গরু পরিষ্কার করা, এইটা একটা ওয়ান্ডারফুল ওয়ে। যারা আমরা ছোট ব্যবসায়ী আছি বা আমাদের পুঁজি কম, আমরা কিন্তু এইভাবে স্টার্ট করতে পারি, এবং সেটা নিজে থাকতে হবে। হ্যাঁ, আপনি ধরেন নিজেই আপনার বাড়িটাকে একটা গোয়াল ঘর করলেন, ওইখানে 3-4টা গরুর একটা সেট আপ করলেন। হ্যাঁ, এবং আমরা তো খামার করছি, আমরা দেখেছি যে গ্রামে যারা এইভাবে করছে 5টা-7টা গরু, তারা অনেক কিন্তু প্রফিটেবল আছে, তাদের তো প্রোডাকশন খরচ অনেক কম, তার বাসা ভাড়া দিতে হচ্ছে না, খামারের শেড ভাড়া দিতে হচ্ছে না, কিচেন ওয়েস্টেজ যেটা বলি আমরা, যে ভাতের ফ্যান, তারপরে ওই যে তরকারি যে ছোকলা, হ্যাঁ, তারপরে ভুসির কুড়া, নিজের আমাদের তো গৃহস্থ বাড়িতে যে ধান হয়, ধানের কুড়া, হ্যাঁ, তারপর খড়, তারপর উঠানে যে ঘাস আছে, এই জিনিসগুলো দিয়ে কিন্তু আমরা এটাকে ডেভেলপ করছি বা এই গরুটাকে লালন পালন করছি। আমাদের প্রোডাকশন খরচ অনেক কম হচ্ছে। হ্যাঁ, এবং নিজে সময় দিচ্ছি, কোনো রাখালের খরচ নাই, এবং ওরা কিন্তু ভালো লাভ করছে আলহামদুলিল্লাহ। এবং এরকম দেখছি যে আমি নিজেও এবছর কিছু খামারি থেকে গরু কিনেছি, বা ছোটো ছোটো খামারি থেকে যারা এরকম 8টা 10টা 20টা গরু একসাথে নিয়ে আসে, আমরা ওইটা লটে কিনে নিয়ে আসি,
ঢাকার খামারিরা বা একটু বড় খামারি যারা আছে। সো এইটা একটা ওয়ে সাকসেসফুল হওয়ার। আর আরেকটা ওয়ে হচ্ছে যে একদম কর্পোরেট লেভেলে আপনার 500 গরু 1000 গরু হ্যাঁ আপনি লালন পালন করছেন, ওইটা একটা সাকসেসফুল হওয়ার একটা চান্স বেশি, আপনার পুঁজি অনেক বেশি। আপনি 500 গরুর এগেনস্টে একজন ভেটেরিনারি ডাক্তার এফোর্ড করতে পারতেছেন, কিন্তু যারা এই 10টা 20টা 15টা করতেছে তাদের তো একটা ভেটেরিনারি ডাক্তার রাখা তো তাদের জন্য ফিজিবল না। তারপরে এই যে দুধ সেল করা, আমি যখন 10টা 20টা গরু করবো আমার নিজে থাকতে হবে ওইখানে, হ্যাঁ, কারণ আমি যদি ওয়ার্কারের উপর ডিপেন্ডেন্ট হই বা নির্ভরশীল হই, ও দেখা যাবে যে দুধ ঠিক মতো দোয়াচ্ছে না, তারপরে দুধে পানি মিশাচ্ছে, তারপরে যেই বিক্রি করার সময় 2 নাম্বারই করছে, এই ফ্যাক্টরগুলো আছে। তা আপনার যখন অনেক বড় খামার হবে 500-1000, আপনি যখন কর্পোরেট ডিল করবেন, অমুক মিষ্টি কোম্পানিকে দুধ দিবেন, অমুক কোম্পানিকে ওরা এসে নিয়ে যাবে এবং আপনার সাথে তার ডিরেক্ট লেনদেন হবে, ব্যাংকে ট্রান্সফার হবে টাকা পয়সা। তো আমরা প্রবলেম হয় কি, এই দুইটা যদি নিশ হয় একদম মাইক্রো লেভেলে আর একটা ম্যাক্রো লেভেলে, যে অনেক বড় ইনভেস্টমেন্ট নিয়ে করছে, আর এর মাঝামাঝি এই যে আমরা ফেল করি কিন্তু, হ্যাঁ, যে এই যে ছোট 5টা গরু 10টা গরু মধ্যবিত্ত খামারি, যেটা আমাদের ফেইলের রেটটা বেশি, অনেক বেশি। ওই যে বললাম যে ধরেন আমরা 10টা 15টা 20টা করে গরু নিয়ে একটা শেড ভাড়া করেছি ঢাকা শহরে, 40,000 টাকা ভাড়া, 2টা রাখাল, হ্যাঁ, নিজে থাকতে পারি না, একটা ভেটেরিনারি ডাক্তার এফোর্ড করতে পারি না, হ্যাঁ, বিক্রি করার ক্ষেত্রে আমাদেরকে অনেক প্রবলেম ফেস করতে হয়, হ্যাঁ, বিক্রি করাটা বিশেষ করে, যে আমরা এই যে 100 কেজি 200 কেজি দুধ হচ্ছে এইটা বিক্রি করা জনে জনে, হ্যাঁ, আমরা তো সরাসরি ওই যারা 1000 কেজি নিচ্ছে তাদের সাথে তো ডিল করতে পারছি না, হ্যাঁ, আমাদের কর্মচারীর উপর ডিপেন্ডেন্সিটা বেশি। ওকে, সো আমাদের ফেল করার রেটটা, মানে মধ্যবিত্ত যারা মিডিওকার, যারা ফেল করার রেটটা বেশি। সো এইখানে আমি নিজেও একজন মিডিওকার, আমি অনেকদিন ধরে ব্যবসার সাথে জড়িত, পড়াশোনা যেহেতু করেছি বিজনেসে। সো আমার কাছে আমার অ্যানালিসিস মনে হয়েছে যে না, আমার একটা ইকোসিস্টেম থাকতে হবে, ওকে, আমার অন্যের উপর ডিপেন্ডেন্সিটা যত বেশি কমানো যায় এটা তত বেশি আমাকে হেল্প করবে খামারে সাকসেসফুল হওয়ার জন্যে। হ্যাঁ, আমরা কিন্তু আমাদের গরুর যে খাবার সাইলেস খাওয়াই আমরা, এটা খুবই ন্যাচারাল একটা খাবার, এটা ভুট্টা থেকে তৈরি হয়, এটা আমরা নিজেরা বানাই, তারপর গরু নিজেরা লালন পালন করি, তারপর হচ্ছে গরু আমরা কিন্তু ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট করছি, মানে গরুর মাংস সেল করি। এখানে একটু বলে রাখি যে গরুর খামার কিন্তু 2 ধরনের, একটা হচ্ছে দুধের মিল্ক প্রোডাকশন খামার, আর সেকেন্ড হচ্ছে যে ফ্যাটেনিং খাবার, থার্ড আরেকটা আছে যে হাইব্রিড, যে দুইটাই করে, ওকে, হ্যাঁ, বাট মোটা দাগে হচ্ছে 2 প্রকার, যে দুধের খামার আর ষাঁড় গরুর খামার। ষাঁড় গরুর খামার কিন্তু দুইটারই পজিটিভ নেগেটিভ দিক আছে অনেকগুলা, হ্যাঁ, ষাঁড় গরুর খামারের কিছু পজিটিভ দিক আছে, আবার নেগেটিভ দিক হলেও যে আমাদের ক্যাশ ফ্লো থাকে না সারা বছর। দেখা যায় ষাঁড় গরুর খামারগুলো মূলত ঈদ কেন্দ্রিক ব্যবসা করে, যে কুরবানির ঈদে একটা বড় অ্যামাউন্ট সেল করছে। সো ষাঁড় গরুতে কিন্তু সারা বছর ক্যাশ ফ্লো থাকে না, একটা টানা পড়েন সবসময়, এই খাবার আনো, বেতন দাও, এইটা সেটা। সো আমার কাছে মনে হয়েছে যে আমি ষাঁড় গরুর সুবিধাটা কি, সুপারভিশনটা আপনার কম লাগে, দেখভাল করা, হ্যাঁ, দেখভাল করা, আপনার প্রত্যেকদিন দেখাশোনা করতে হচ্ছে না বা প্রত্যেকদিন যেতে হচ্ছে না আপনার খামারে, আপনি মোটামুটি একটা সিস্টেম দাঁড় করায় আপনি দূর থেকে কন্ট্রোল করা সম্ভব ষাঁড় গরুতে। তো যেহেতু আমার সুপারভিশন আমার একটু কম করতে হবে বা অন্যদিকে এঙ্গেজমেন্ট আছে আমার, সো আমি কী করলাম, ডিসাইড করলাম ষাঁড় গরু করবো। বাট ওইটার যে লিমিটেশনসটা, যে আমার ক্যাশ ফ্লো নাই, আমার সারা বছর একবার বিজনেস করে টাকা মেক করতে হবে, সো ওইটার লিমিটেশনসটা আমরা করলাম কি, আমরা ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট, যে আমরা মাংস সেল করা শুরু করলাম। আমাদের আগে থেকে একটা ক্লায়েন্ট বেস ছিল, যারা আমরা আগে থেকে কিছু সেফ প্রোডাক্ট নিয়ে মধু, তেল এইসব বিক্রি করতাম, আমাদের একটা কাস্টমার বেস ছিল। ওকে, সো আমরা তাদের কাছে আমাদের এই মাংসটা সেল করা শুরু করলাম, হ্যাঁ। সো এবং সারা বছর কিন্তু আমরা একটা ক্যাশ ফ্লো জেনারেশনের স্কোপ তৈরি হলো। সো মাংস বিক্রি করতে এসেও যে দেখলাম যে না, মাংস বিক্রি করেও আসলে প্রপার হচ্ছে না, দেখা যায় আমার পায়া, কলিজা, মগজ টগজ এগুলো আনইউটিলাইজ থাকে। প্লাস ধরেন একটা গরু 120 কেজি মাংস হবে, আপনার আমরা প্রি অর্ডার নিয়ে সেল করি, 115 কেজি মাংস হলো, 5 কেজি তো আনসোল্ড, এটা কী করবেন, ফ্রিজে রাখবেন না, পরের সপ্তাহটা সেল করবেন। তো পরের সপ্তাহে যখন আপনি সেল করতে যাবেন দেখবেন ভাই ফ্রিজের মাংস দিয়েন না, তাজা মাংসটা দেন। সো এই প্রবলেমগুলো তখন ওইটা জমতে থাকে, হ্যাঁ। আবার ওই যে প্রি অর্ডার নেওয়ার একটা থাকে, একটা প্রেশার থাকে, যে আমার তো 120 কেজি হবে এই গরুটা, আমার অ্যাটলিস্ট 110-15 কেজি বা 120 কেজি অর্ডার নিতে হবে। এই লিমিটেশনসগুলোর কারণে তারপরে মাঝখানে আবার, এটা তো একটা ইন্টারেস্টিং টপিক হয়তো আসতেছে, এই যে গরুর দাম স্ক্যাম হইলো একটা, হ্যাঁ, 580 টাকা গরুর মাংসের কেজি।
সো এটা নিশ্চয়ই আসবো ইনশাল্লাহ আমরা পরে, তাই না? হ্যাঁ শিওর, চাকরি যদি না রাখতে চান। যাক চাকরির শিওর। টেনশন নাই। সো ওই স্ক্যামের সময় আমরা গরুর মাংস সেল করতে আমরা একটা প্রবলেম পড়ে গেলাম, যে আমাদের সবাই তো বলতেছে ভাই আপনাদের মাংস এত দাম কেন, 580 টাকায় বিক্রি করতেছে অমুক, হ্যাঁ ইউটিউবে দেখলাম যে এত কমে গেছে, আপনার দাম বেশি, গালাগালি শুনতে হলো আমাদের। ওই সময় আমরা স্টপ রাখলাম যে না ভাই এই খেলার মধ্যে আমরা নাই। হ্যাঁ, সো এইরকম অনেক ইস্যুস অ্যারাইজ হইলো, যে তখন মনে হলো যে না আমাদের এই কনজামশন ক্যাপাসিটিটা আরও বাড়াইতে হবে। প্লাস ওইখানে আমাদের কিছু জায়গা ছিল, আশেপাশে ভালো রেস্টুরেন্ট ছিল না, প্লাস নট অনলি মানে আশেপাশে ঢাকা শহরেই কিন্তু আপনি বিফ বেসড রেস্টুরেন্ট, কিন্তু আপনি শুধু নো বিফ রেস্টুরেন্ট দেখবেন চারদিকে, যে এখানে কোনো বিফ অ্যালাউড না। বাট আমি বিং এ বিফ লাভার, আমার মাঝে মধ্যে ক্রেভিং উঠে যে আরে মাংস একটু খাইতে মন চায়, একটু কবজি ডুবায় খাওয়া, যেটা ভাত ডাল ভর্তা। ওই জায়গাটা থেকে চিন্তা করলাম যে যেহেতু আমাদের খামার আছে, আমাদের জায়গা আছে, আমরা মাংস করি, প্লাস আমার এই মাংসটা ইউটিলাইজেশন হওয়া দরকার। যদিও আমাদের একটু ভেতরের দিকে, আপনারা দুজনেই গিয়েছিলেন, হ্যাঁ, বাট তারপর আমরা এই রিস্কটা নিয়েছি যে না আমরা এইখানে কিছু হইলেও আমাদের এই মাংসটা ইউটিলাইজেশন, যেটা আমরা কথা বলছিলাম যে ইকোসিস্টেম নিয়ে, হ্যাঁ, এবং এইটা কিন্তু আমাদের ওয়ান্ডারফুলি হেল্প করে আলহামদুলিল্লাহ। মানে আমরা এখন আমাদের নিজেদের খামারের মাংস আমরা নিজেরা ইউটিলাইজ করতেছি, এবং ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট। দেখেন 1 কেজি, এটা আমরা আসবো ইনশাল্লাহ ইয়েতে, যে সাকসেসফুল হওয়ার যে ব্যাপারটা, যে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট কেন বলছি, আপনি 1 কেজি দুধ বিক্রি করবেন ধরেন লেটসে 80 টাকা বা 85 টাকা বা 100 টাকায় বিক্রি করলেন, আপনি যখন এটা ভ্যালু এডিশনে যাবেন, যখন এটাকে দুধ থেকে যখন মিষ্টি, দই, মাঠা এইসব করবেন, তো এটার একটা ক্যালকুলেশন আছে যে 1 কেজি দুধ থেকে 400 টাকা পর্যন্ত আর্ন করা যায়। ওকে, মানে সেটাকে যদি আমি ভ্যালু অ্যাড করেন দুগ্ধজাত প্রোডাক্টে তৈরি করি, দুগ্ধজাত পণ্যতে কনভার্ট, ঠিক সেরকম আমাদের ফ্যাটেনিং বা মাংসের খামারের ক্ষেত্রেও কিন্তু আমি যখন লাইভ গরু সেল করছি, তখন এটা হয়তো আমি 700 টাকা কেজিতে বিক্রি করছি, যে বাজার থেকে লাইভ গরু কিনে আবার আরেকজনের কাছে লাইভ বিক্রি করলাম, 700 টাকা বা 750 টাকা কেজি বললো। বাট আমি যখন মাংস বিক্রি করছি, আমার তখন কত বললো, 800 টাকা বা 850 টাকা আমি বিক্রি করতে পারছি। আর আমি যখন রান্না করছি, তখন এটা কত হয়ে গেল, 1200 টাকা 1300 টাকা কিন্তু কেজি হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? সো এই জায়গাগুলো আমাদের আসলে, আমরা যারা মিডিওকার আছি বা আমাদের বাজেট কম, ফার্মিং করতে চাই, তাদের আসলে এই জায়গাগুলো নিয়ে কাজ করা উচিত। আমি মনে করি যে আমাদের যত বেশি সম্ভব নিজের কন্ট্রোলটা বাড়ানো উচিত, বিশেষ করে খাবারের প্রোডাকশনের ক্ষেত্রে এবং সেলসের ক্ষেত্রে। ভাই আমার কাছে যেটা মনে হয় কি, যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়তোবা হাইব্রিড ফার্মার্সটা একটু বেশি, মানে অর্থাৎ হয়তোবা দুই ধরনের করছে যারা, হ্যাঁ, অনেকে ডেফিনেটলি কর্পোরেট যেটা বলছেন 100 বা এটা হয়তোবা অত বেশি, মানে আমি যদি পার্সেন্টেজ ওয়াইজ বলি আর কি, হয়তোবা গ্রামের অনেক মানুষ আছে তারা করতে পারবে, এবং এটা তো তাদের জন্য একটা খুবই ভালো অ্যাডভান্টেজ যে তারা 2-3টাতে শুরু করতে পারবে, ফ্যান্টাস্টিক। যেমন অনেক আছে শহরে যারা আছে, হ্যাঁ, যেমন আপনি শহরে আছেন, আপনি শহর থেকে শুরু করেছেন, খুব ভালো করতেছেন, একটা ইকোসিস্টেম ডেভেলপ করে ফেলছেন। আপনি ধরেন আপনি কয়টাতে শুরু করেছিলেন? আমরা প্রথম বছর ছিল মাত্র 18টা গরু ছিল, আমরা শুধু ঈদের 3 মাসের প্রজেক্ট ছিল, ভালোই আর কি, অনেক কম, তাই না? হ্যাঁ, তো এখন সেই ক্ষেত্রে আমি ধরেন আজকে নামতে চাই, হ্যাঁ, আজকে নামতে চাই। এটার আরেকটু ব্যাকগ্রাউন্ড বলি ভাইয়া, মানে আমরা 18টা গরু দিয়ে যে শুরু করেছি, ব্যাপারটা এরকম না। আমরা 21 সালে এগ্রোটা স্টার্ট করি, বাট আমাদের এর জার্নি কিন্তু অনেক আগে থেকে। এই বিষয়টা আসলে মানে আমাদের কনসিডার করা উচিত যারা ব্যবসায় আসবে। আমি কিন্তু হুট করে একদিন যে ঘুম থেকে উঠলাম যে না আজকে গরু ব্যবসা করবো, হ্যাঁ গরু কিনে নিয়ে আসলাম, ব্যাপারটা এরকম না। আমি কিন্তু 15 সাল থেকে ব্যবসা করছি, এবং আমি একটা ইকোসিস্টেম অলরেডি ডেভেলপ করে ফেলেছি। আমার এমপ্লয়িরা আছে, আমার সেট আপ আছে, প্লাস মোস্ট ইম্পর্টেন্টলি যে আমার কিন্তু একটা কাস্টমার বেস তৈরি হয়ে গিয়েছে বাই দিস টাইম। এবং আমি একই ধরনের প্রোডাক্ট, দেখেন আমি যখন মধু, তেল বা নিরাপদ খাবার বিক্রি করছি, ঠিক একইভাবে কিন্তু আমি প্রমিস করছি যে ভাই আপনি বাজারের গরুর চেয়ে আমাদের গরুর মাংসটা ভালো। ঈদের সময় ওদের কাছে যে বললাম যে ভাই আমি একটা গ্রাস ফেড গরু আপনাদের জন্য করছি, যেটাকে আমি স্টেরয়েড খাওয়াই নাই, ইউরিয়া খাওয়াই নাই, ফিড খাওয়াই নাই, হ্যাঁ এরকম একটা ন্যাচারাল খাবার, প্রাকৃতিক খাবারে বড় করে আপনাদের কাছে সেল করছি। সো এইটা আমাকে অনেক বড় অ্যাডভান্স। এবং ওইবার আমরা 18টা গরু মানে প্রায় সবচেয়ে আগে সেল হয়ে গেছে, মানে 1 মাস আগে অলমোস্ট উঠানোর পরপরই সেল সব, হ্যাঁ 15-20 দিন আগে বা 1 মাস আগেই অলমোস্ট 90% সেল, আর 15 দিন আগে 100% সোল্ড। ওয়াও, হ্যাঁ, সো এটা কিন্তু মানে
একদিনের বিষয় না, আমাদের পিছনে কিন্তু অনেক এফোর্ট ছিল ওই যে 5-7 বছরের, তারপরে কিন্তু আমরা একদতে যে স্টার্ট করছি। যে এটা না একটা কমন স্টোরি, এই জিনিসটা খুব সুন্দর লাগে আমার। সেটা হচ্ছে যে সবাই দেখে কি যে এই ছেলেটা হচ্ছে এক বছরে এত কোটি, এক মাসে এত, আসলে যে এর পেছনে কত দিনের পরিশ্রম এবং কত স্ট্রাগল বলি, বিফল হয়ে যাওয়া, এই সব কিছু আসলে চোখে লস গুলা। আমার কাছে যেটা মনে হয় যে কি এই জিনিসটা আসলে কেউ ঢুকলে আপনারা এটা একটু সার্চ করে নিতে পারেন, যে SWOT অ্যানালাইসিস ভাই বলতেছিল, SWOT। এখানে আমরা যে জিনিসটা করতে পারি, এখানে তো আসলে দুইটা জিনিস, একটা হচ্ছে আমরা তো মেকশিওর করবো আমরা যেন কোয়ালিটি দিতে পারি, ভাইয়া যেটা বলছিলাম, আমরা অবশ্যই চেষ্টা করবো এটা। আমরা আপনারা যদি শুরু করেন, কোয়ালিটি উইল উইন ইনশাল্লাহ। আমরা এটা প্লিজ লেটস ফোকাস যে আমরা যেন দুনিয়ার সব মানুষই ভেজাল করুক না, আমি এটা প্রমাণ ভাইয়া, আমার স্টিল এই বছরও ধরেন আমরা এটা 4th ইয়ার আমাদের গরুর মাংসের ক্ষেত্রে, মানে গরুর কুরবানের গরুর ক্ষেত্রে আমরা স্টিল উই আর স্ট্রাগলিং, এখনো স্ট্রাগল করছি। মানুষ এসে সবাই ওই ক্যালকুলেটর টিপে, ভাই ওয়েট কত হইলো, প্রাইস কত, দেখে যে লাইভ ওয়েট প্রাইস কত, অমুক খামারে তো এত। এটা আমাদের হয়তো বলে না সামনাসামনি, বাট আমরা তো বুঝি। হ্যাঁ, আমরা এখনো স্ট্রাগল করতেছি, বাট এইটার উইনিং সাইডটা যেটা নাফিসে বলছিলেন, যে এটা আসলে আমরা সেলসের ক্ষেত্রে এটা পাচ্ছি, আমাদের 1 টাকা অ্যাড খরচ নাই। হ্যাঁ, এবং রিপিট কাস্টমার পাচ্ছি, রেফারেল কাস্টমার পাচ্ছি। আমরা আশাবাদী যে উইদিন ভেরি শর্ট পিরিয়ড, হয়তো উইদিন 1-2 বছরের মধ্যে আমরা আমাদের যে এই যে গ্রাস ফেডের যে ভ্যালু, এখন কিন্তু আমরা এটা ভ্যালুটা পাই না। আমাদেরকে ট্রেডিশনাল গরুর সাথে কিন্তু কম্পিট করতে হয়, যে গরুটাতে স্টেরয়েড দেওয়া, যে গরুটাতে উল্টাপাল্টা খাবার খেয়ে বড় করা হয়েছে, তার সাথে কিন্তু আমাকে কম্পিট করতে হচ্ছে। বাট আমরা আশাবাদী যে খুব শর্ট পিরিয়ডের মধ্যে আমরা এটার আউটকামটা পাবো এবং ওই ভ্যালুটা পাবো। যেমন গ্রাস ফেড গরু যদি দেখি বেঙ্গলে, হয়তো এটা 100-150 টাকা বেশি নর্মাল মাংসের চেয়ে, এবং এটাই হওয়া উচিত। আমার তো প্রোডাকশন রেট কম হয়, আমরা অর্গানিক যারা বা সেফ প্রোডাকশন করে তাদের গালাগালি করি যে ভাই আপনাদের প্রাইস বেশি। ভাই প্রাইস বেশি কেন হবে না? আপনি 1 কেজি মানে 1 বিঘায় যদি বেগুন প্রোডাকশন করেন, আপনি যদি হাইব্রিড বা একটু কেমিক্যাল দিয়ে বেগুন প্রোডাকশন করবেন, দেখবেন লেটসে যদি হয় 40 মণ, আপনি কোনো কেমিক্যাল ছাড়া বা জৈব পদ্ধতিতে যদি লালন পালন প্রোডাকশন করেন, দেখবেন আপনার প্রোডাকশন হচ্ছে 10 মণ, বাকি 30 মণ কোত্থেকে আসবে? এই জন্যই তো এই ভেঞ্চারগুলো টিকতেছে না আসলে। হ্যাঁ, আমাদের গরুর ক্ষেত্রে সেম, আমাকে কম্পিট করতে হচ্ছে ওই লোকের সাথে যে ম্যাল প্র্যাকটিস করতেছে। বাট আমরা আশাবাদী যে এটা আমরা গ্রো করছি এবং মানুষের মধ্যে সচেতনতাটা তৈরি হচ্ছে, এবং আপনার কোয়ালিটি ডেফিনেটলি উইন্স দ্য রেস। সাগর ভাইয়া, এই যে এখন এত বিদেশি বা ক্রস গরুর ভিতরে আমি 100% দেশি গরুটা কিভাবে চিনব? আমার 100% দেশি, একটা খাঁটি দেশি গরু লাগবে, আমাকে একটু হেল্প করেন ভাই প্লিজ। আচ্ছা ভাইয়া, ওই দেশি গরুর যে ব্যাপারটা আমরা অনেক সময় ফেসবুকে বা বিভিন্ন অ্যাডে দেখি যে 100% দেশি গরু। হ্যাঁ, একদম এটাই চাই আমি, 100% দেশি গরু দিতে চাই। আচ্ছা, 100% দেশি গরু ব্যাপারটা এখন একটা মিথ হয়ে গেছে। আমার অ্যাসেসমেন্ট বলছে যে আসলে বাংলাদেশে এখন 100% গরুর সংখ্যা, মানে দেশি গরুর সংখ্যা খুবই কম। ওকে, কারণ এখন কিন্তু ওই ন্যাচারাল মেটিংটা হয় না, যে দেশি গরুর সাথে দেশি গরুর মেটিং। এখন কিন্তু আর্টিফিশিয়ালি বীজ দেওয়া হয়, মানে আপনার প্রোডাকশনের জন্য। ওকে, হ্যাঁ, সো এই বীজটা যেটা দেয়া হচ্ছে, এটা কিন্তু দেশি গরুর বীজ খুব কম দেওয়া হয়। এটা সাধারণত একটু উন্নত জাতের বীজ, ফ্রিজিয়ান বা যে জার্সি গরুগুলা, হ্যাঁ শাহিওয়াল, হ্যাঁ সিন্ধি, এই ভালো ভালো ব্রিডের গরুগুলোর সাথে আমাদের দেশি গরুগুলোর একটা মিক্সড ব্রিড করা হচ্ছে, যেটাকে আমরা ক্রস বলছি। হ্যাঁ, সো মানে 100% দেশি গরু চেয়ে আমরা এটাকে এখন একটা নতুন টার্ম ইউজ করছি আমাদের খামারি পার্সপেক্টিভ থেকে, যে দেশাল বলছি, যে দেশি ব্রিড ডমিনেন্ট। হ্যাঁ, আপনি এটা হয়তো জানেন বা অনেকেই জানে যে ধরেন দেশি গরুর সাথে আমি একটা বিদেশি বীজ দিলাম, প্রথম যে জেনারেশনটা হবে এটা হয়তো লেটসে ধরলাম 15% বিদেশি আর 85% হচ্ছে দেশি। ওকে, দেশি ডমিনেন্ট। হ্যাঁ, এরপরে হচ্ছে ওই যে 15% যে ক্রসটা, ওইটার যে বাচ্চা হবে বা ওকে যদি আমরা আরেকটা বিদেশি বীজ দেই, সেক্ষেত্রে হয়তো 30% হবে, এইভাবে বাড়তে থাকে পার্সেন্টেজটা। হ্যাঁ, সো এখন আমাদের আশেপাশে যে গরুগুলা দেখি, এটা আসলে কোনোটাই এইভাবে 100% দেশি বলাটা টাফ, কারণ এরকম মানে আমাদের এই ক্রস ব্রিড হয়ে গেছে অনেক, এবং কোন ব্রিডের সাথে যে কোন ব্রিড মিক্স করছে এই ব্যাপারটা টাফ। বাট এইখানে আপনি ধরেন দেশি ডমিনেন্ট যেটা দেশাল, এটার সাইজ একটু ছোট হবে, তারপরে এটা অনেক অ্যাজাইল হবে, দুষ্টু হবে অনেক, হ্যাঁ, এবং খুব তরতাজা থাকবে, মানে অনেক
লাফালাফি করবে, হ্যাঁ, আর হচ্ছে ওদের মাংসটা খুব সুস্বাদু হবে এবং চর্বির পরিমাণটা কম হয়। এই জন্য আসলে মানুষ দেশিটা বেশি খুঁজে মাংসের কোয়ালিটির কারণে। আর তবে আমরা যেহেতু ন্যাচারাল ফার্মিং করি, আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে যে আসলে আপনি ফিড যদি ভালো দেন সেক্ষেত্রে আপনার দেশি বিদেশি দুইটা থেকে আপনি রেজাল্ট ভালো পাবেন মিটের কোয়ালিটির ব্যাপারটায়। যেমন আমরা আমাদের এই বিজনেসে আমরা একটা ব্রয়লার মুরগি সেল করি, সেফ ব্রয়লার, ওইটা কিন্তু সেফ ফিডিং করানো হয় এবং এটা মোটামুটি একটু ওপেন কেজ স্টাইলে পালন করা হয় আর কি। সো ওইটার যে টেস্ট আমরা টিপিক্যাল বাজারের ব্রয়লারের টেস্টের সাথে মিলে না, এবং ইভেন এটা দেশি মুরগির চেয়ে অনেক সময় টেস্টি লাগে। হ্যাঁ, এবং গরুর ক্ষেত্রে এই ব্যাপারটা একই রকম, যে আপনি ওকে কী খাবার দিচ্ছেন ওইটার উপর তার মাংসের কোয়ালিটিটা ডিপেন্ড করছে। ভাই দিনের শেষে মাংস পাইলেই হলো আমার, যত বেশি মাংস পাবো আমি হ্যাপি। মানে মজা হইতে হবে না নাকি মাংস পাবে বেশি? মাংস বেশি পাবো না, আপনার মাংস বেশি পাবেন, সেই সাথে মাংসের স্বাদ হতে হবে আর চর্বিটা কম লাগবে। হ্যাঁ, আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটু জানতে চাচ্ছি যে কি আমরা যেহেতু অবশ্যই আমরা মাংসটা বেশি চাই, সেক্ষেত্রে চর্বিটা কি একদম খারাপ, মানে চর্বিটা একদম রাখাই যাবে না, বা ব্যাপারটা একটু ক্লিয়ার করবেন? না, চর্বি তো খুবই দরকারি একটা উপাদান আমাদের মানুষের ক্ষেত্রেও গরুর ক্ষেত্রেও। আমি সবসময় মানুষের সাথে কম্পেয়ার করি কেন, মানে গরু কিন্তু গৃহপালিত প্রাণী এবং এটা অনেক জেনারেশন ধরে কিন্তু গরু মানুষের সাথে, এবং গরু কিন্তু কথা বুঝে মানুষের। খুব ইন্টারেস্টিং এটা। কি বলেন? হ্যাঁ, আপনি ছোটবেলায় দেখেছেন কি না আমাদের গ্রামে এখনো যে গরু দিয়ে হাল চাষ করা হতো না? হ্যাঁ, এবং আমি দেখেছি, আমি নিজের ছোটবেলায় দেখেছি যে গরুকে বলতে এই বামে যা, গরু তো বামে যেত, ডানে যা। আমি এখন যখন ওই গরুর ছবি তুলতে হয়, হ্যাঁ, বা ক্লায়েন্ট আসলে একটু ঘাড়টা উঠাইতে বলি, ওর অনেক সময় নিচে থাকে, এই ঘাড় উঠা ছবি তুলবো এবং মানে ট্রাস্ট মি, সে রেসপন্স করে। গরু কিন্তু মানুষের কথা বুঝে। হ্যাঁ, এটা শুধু আমার কথা না, আরও অন্য খামারি বা ব্যাপারী তারা দেখবেন আমরা কিন্তু গরুর সাথে কথা বলি এবং ও আদর বুঝে, ও রেসপন্স করে। হ্যাঁ, সো যেটা হচ্ছে যেই প্রসঙ্গে বলতেছিলাম যে মানুষের সাথে আসলে কম্পেয়ার করছি কেন, এরা আসলে মানুষের সাথে থেকে মানে অনেক কিছু আসলে মানুষের সাথে মিলে যায় ব্যাপারটা। সো আমাদের মানুষের শরীরে কিন্তু চর্বির দরকার আছে একটা সার্টেন পোর্শন, হ্যাঁ, বাট এটার বেশি হয়ে গেলে সমস্যা। গরুর ক্ষেত্রে সেম, গরুর আমাদের মাংসের ফাইবারের ভিতরে কিন্তু চর্বি থাকে। এইটা হচ্ছে খুবই টেস্টি একটা মানে মাংস হয়, যেমন সিনার মাংসটা আমরা অনেকেই পছন্দ করি। সিনার মাংসে কিন্তু ফ্যাট, তারপরে হচ্ছে মাংস, হাড়, একটা প্রপার একটা কম্বিনেশন থাকে, এই জন্য মাংসটা এত সুস্বাদু হয়। প্রবলেম হচ্ছে যেটা এক্সট্রা যে চর্বিটা, আমরা মানুষের ক্ষেত্রে দেখেন না, অনেক মোটা লোক, পেটে ভুঁড়ি হয়ে যায়, বেশি চর্বি, ফ্যাটি লিভার হয়ে যায়। গরুর ক্ষেত্রে সেম, গরুর লিভারে কিন্তু ফ্যাট জমে। তারপরে অনেক সময় আমরা কলিজা খাই না, কলিজা দেখবেন ব্লক হয়ে যায়, এটা যদি ভালো ফিডিং না হয় আপনি কলিজা দেখবেন ব্লক, একটা শিরার মতো একটা ব্যাপার থাকে। হ্যাঁ, আপনি ভালো গরু চেনার এটা একটা ওয়ে। কিন্তু আমার খুব ইন্টারেস্টিং, আমি তখন ফার্মিং অত ভালো বুঝি না, হ্যাঁ, সেকেন্ড বার মনে হয় আমি যখন সেকেন্ড টাইম, তখন আমার এক ক্লায়েন্ট ছিল, উনি একটা কোম্পানির হেড অফ ভেটেনারি আর কি, একটা মেডিসিন কোম্পানির, মানে হি ইজ এ এক্সপার্ট ইন দিস ইন্ডাস্ট্রি। সো উনি আমার ক্লায়েন্ট ছিল, আমার গরু কিনলো, তারপর ঈদের দিন বিকালবেলা উনি আমাকে ফোন দিল। তা আমি তো একটু ভয়ে আছি যে হ্যাঁ কি নাকি বলে। তো উনি বলতেছে যে ভাইয়া আমি এই মাত্র গরু কাটাকাটি শেষ হইলো, হ্যাঁ, আমি এখনও মাংসটা খাই নাই, বাট আমি বিইং এ প্র্যাকটিশনার, বিইং এ এক্সপার্ট, আমি আপনার গরুর যে ফাইবারের কালার, তারপরে ফ্যাট কালার দেখেও বোঝা যায় যে আসলে গরুটা ভালো কিনা, তারপর কলিজা, হ্যাঁ, এগুলো দেখে বুঝে গিয়েছি যে গরুটা আপনি খুবই ভালোভাবে লালন পালন করেছেন এবং আমি আপনাকে থ্যাংক ইউ দেওয়ার জন্য ফোন দিয়েছি। হ্যাঁ, সো এইটা হচ্ছে মানে আপনার ফ্যাটের একটা রেশিও আছে, এর বেশি হলে প্রবলেম। আপনার যে থকথকে যে চর্বিটা আমরা এখন বলছি, ইভেন অনেক জায়গায় আমরা পেয়েছি যে 20 কেজি 30 কেজি চর্বি হচ্ছে, ওইটা মানুষ ফেলে দিচ্ছে, ওরা খেতে পারছে না। হ্যাঁ, সো ওই চর্বিটা আসলে খারাপ। চর্বি ডেফিনেটলি থাকতে হবে, প্রপার চর্বি, বেশি চর্বি না থাকলে আবার মাংসের টেস্টটা ভালো হয় না। ভাইয়া, গরু কেনার সময় এখন যেটা সবচেয়ে বেশি প্র্যাকটিস হচ্ছে লাইভ ওয়েটে কেনা। এখন এই যে লাইভ ওয়েটে আমারও খুব ইন্টারেস্টিং ঘটনা আছে। আমি 2020-এ ভাই আলহামদুলিল্লাহ গরু বিক্রির সাথে খুব মানে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। বাহ, এটা তো জানতাম না। আপনিও তো তাহলে আমাদের এক্স্যাক্টলি অনলাইনে ইচ্ছা মতো আলহামদুলিল্লাহ অনলাইনে ভালো গরু বিক্রি হচ্ছে তখন। ভাই এখন ঘটনা হচ্ছে, জি, তখন তো করোনার সময় প্রথম মানুষ হচ্ছে ভাই অনলাইনে গরু কেনা শুরু করছে।
এখন আমি তাকে বললাম যে 160 কেজি লাইভ ওয়েট, লাইভ ওয়েট কিন্তু ভাই, হ্যাঁ সব কিছু বুঝিয়ে টুঝিয়ে সেল করার পর তাকে বোঝানো হয়েছে 160 কেজি যদি লাইভ ওয়েট হয় 80 কেজি বা 90 কেজি মাংস পাবেন 55 থেকে 60%। শুধু মাংস না, হাড্ডি মাংস, এডিবল আইটেম, এডিবল ওয়েট। বেচারা বাসায় নিয়ে গিয়ে তো রাগ, এইটা এত কেন কম, আমার 160 কেজি কই, বোঝানো যাচ্ছে না। কারণ কি, নট অনলি দ্যাট, অনলাইনে যে ছবিটা অনেক সময় দেখে, অনেক বড় করে দেখায়, নিচ থেকে ধরে ক্যামেরা, হ্যাঁ এমন ভাবে ধরে দেখে গরুটাকে বড় দেখায়। এখন আমি ছিলাম হচ্ছে এগ্রিগেট করতেছিলাম, মানে কি একাধিক খামারের জিনিস বিক্রিতে হেল্প করতেছিলাম, আমিও নতুন নতুন শিখছি। সো এমন ঝামেলায় পড়লাম, লাইভ ওয়েট জিনিসটা মানুষকে বুঝাইতে পারলাম না। আপনি এগুলো ফেস করেন না? ফেস কি ভাই, এটা তো আমাদের এখন একটা বার্নিং কোশ্চেন, মানে একদম আমরা অলওয়েজ এটা এখন সবাই জিজ্ঞেস করছে যে ভাই লাইভ ওয়েট কত। হ্যাঁ, এটা আপনার 4 বছর হয়ে গেছে অলরেডি। সো কাস্টমার লিটারেসিটা বেড়েছে বাই দিস টাইম, মানুষ আসলে বুঝে গিয়েছে যে লাইভ ওয়েট কত হলে কত কেজি মাংস পাবে। হ্যাঁ, সো এই জিনিসটা হয়েছে, বাট লাইভ ওয়েটে সেল করার কিছু প্রবলেম আছে। আচ্ছা, হ্যাঁ, লাইভ ওয়েটে অনেকগুলো প্রবলেম আছে, যে যেমন আপনি লাইভ ওয়েট দিয়ে কিন্তু সব গরুর প্রাইস সেট করাটা টাফ। যেমন কুরবানির গরুর ক্ষেত্রে আমরা দেখি যে একটু লাল কালার, চেহারা, লুক বা বংশমর্যাদা, কোটি টাকার, হ্যাঁ সো বংশমর্যাদা বা যদি ধরি যে ব্রিড, যে গরুর ব্রিড একটা ব্যাপার, এক্সোটিক যে ব্রিডগুলো হয়, মানে একটু দামি ব্রিড বা ব্রিডিং বুল যেগুলা, হ্যাঁ এই প্রোডাক্টগুলা বা এই গরুগুলার কিন্তু লাইভ ওয়েট প্রাইস অনেক বেশি হয়। অন দ্য আদার হ্যান্ড যখন একটা দেশি গরু কিনবেন বা একটা ধরেন চেহারা তো ভালো না, কুচ নাই, ওইটার লাইভ ওয়েট কি দুইটা সমান হবে? না, দুইটা কিন্তু সমান হবে না। তারপরে হচ্ছে আরও অনেকগুলো ইস্যুজ আছে, যেমন খামারিরা বা ব্যাপারীরা কিছু ব্যাড প্র্যাকটিস করে, যে আপনি একটা গরুকে যখন লাইভ ওয়েট করানো হয় ওকে কিন্তু পেট ভরে খাওয়ানো হয়। হ্যাঁ, এবং খালি পেট আর ভরা পেটে একটা গরুর ওয়েটের পার্থক্য কিন্তু 10, 15, 20 কেজি পর্যন্ত হয়ে থাকে। সো 20 কেজি যদি আমরা ধরি, 500 টাকা বা 600 টাকা করে যদি ধরা হয়, 10-12 হাজার টাকার কিন্তু একটা গ্যাপ। সো এটা জাস্টিফাইড প্রাইস হয় না। বাট এটা ইদানিংকালে পপুলার হয়েছে কেন, এই যে অনলাইনে বা দূর থেকে মানুষ গরুটা আসলে শুধু ছবি দেখে বোঝা যায় না। লাইভ ওয়েট একটা ভেরি গুড প্যারামিটার, যেটাতে আপনি আসলে আন্দাজ করতে পারবেন। আপনার কাছে তো একটা ছবি, আর তো কিছু নাই, হ্যাঁ, বা একটা ভিডিও আছে। সো ওই গরুটা থেকে কতটুকু মাংস হচ্ছে, বা এটার দাম আসলে বেশি পড়ে যাচ্ছে কিনা, বা অন্য ভেন্ডারের সাথে আরও 2-3টা ই-কমার্সের সাথে প্রাইসটা তুলনা করা যাচ্ছে, যে না এই খামারে দামটা ঠিক আছে বা আমি এখান থেকে কিনবো। সো এই জন্য আসলে লাইভ ওয়েটটা এত বেশি পপুলার হয়েছে। আর ওইখান থেকে যেহেতু একটা আসলে লাইভ ওয়েটে কিন্তু আমাদের প্রাগৈতিহাসিক কাল থেকে কিন্তু লাইভ ওয়েটেই কেনা বেচা হয়, তাই? হ্যাঁ, এখন এই লাইভ ওয়েটটা কেমন, ধরেন আমরা যখন হাটে যাই, বা একটা ব্যাপারী যখন হাটে যায় বা কসাই যখন হাটে যায়, তখন সে কিভাবে গরুটা কেনে, আমরা কিন্তু চোখের আন্দাজে লাইভ ওয়েটটা অনুমান করি যে এই গরুটা থেকে 2.5 মণ বা 3 মণ মাংস হবে। সো এটাও তো একটা লাইভ ওয়েট। হ্যাঁ, এরপরে এটা আর কি, এটা ইভলভ করেছে, যদি বলি যে প্রথম জেনারেশন খালি চোখে, এখনও কিন্তু এটা প্রাসঙ্গিক। আমরা কিন্তু এখনও হাটে গেলে খালি চোখেই কিন্তু গরুর ওয়েট মাপি বা আন্দাজ করে কিন্তু দামাদামি করা হয়। কিন্তু মাঝে মাঝে মিলেও যায় ভাই। হ্যাঁ, আমাদের মুরব্বিদেরকে দেখছি যখন কোরবানির সময়, যে এরা মনে হচ্ছে 3 মণ হবে, প্লাস মাইনাস কিন্তু ওইরকমই হয়। আমাদেরই হয় আলহামদুলিল্লাহ। এখন আমরা দেখলে বুঝতে পারি যে একটা গরুর হয়তো 5-10 কেজি এদিক ওদিক হয়। হ্যাঁ, এটা এক্সপার্ট, যে যত বেশি এক্সপার্ট হবে তার একুরেসিটা তত বেশি ভালো হবে। আর এরপরে কিন্তু কিছুদিন আগে, যেমন করোনার সময়, ওই সময়টায় কিন্তু আমরা ওই যে ফিতা দিয়ে লাইভ ওয়েট মাপার একটা টেন্ডেন্সি ছিল। হ্যাঁ, যে একটা বডির প্রস্থ এবং দৈর্ঘ্য মেপে একটা সূত্র ছিল, ওই সূত্রে দিলে, ইভেন ওই সময় অ্যাপ ছিল একটা, আমারও ইয়াতে ছিল মোবাইলে, ওই অ্যাপে দিলে ওই লাইভ ওয়েটটা, হ্যাঁ ক্যালকুলেটর, এবং এখানে মাংস কতটুকু এটাও ওরা শো করতো। বাট যদি ওটা অ্যাকুরেট না, ওখানেও 10-15-20 কেজি, এটা প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ওই দিক থেকে একটা ফ্লাকচুয়েট করতো। ওইটা ওই সময় করোনার ওই সময়টায় এটা খুব র্যান্ডম ছিল ইউজ। এখন হচ্ছে আমরা যে স্কেল, বড় বড় স্কেল বের হয়েছে, আগে যেটা যেমন ওই যে গাড়ি, ট্রাক স্কেলিং করা হয় না, ওয়েট মাপা হয়, এরকম আস্ত গরু আমরা উঠায় দেই স্কেলের মধ্যে, এটা একটা একুরেট ওয়েট পাওয়া যায়। হ্যাঁ, সো এটা অনলাইনে কেনার ক্ষেত্রে বা যারা দূর থেকে কিনছেন তাদের ক্ষেত্রে লাইভ ওয়েটটা একটা গুড প্যারামিটার। বাট
এইটাতে আসলে সবসময় মিলবে না যে সাজ্জাদ ভাইয়ের খামারের লাইভ ওয়েট প্রাইস 550 আর আমার খামারে 650 কেন। তারপরে ওই যে বললাম যে ফিডিং এর ব্যাপার আছে, আপনি যখন গ্রাস ফেড করবেন আপনার লাইভ ওয়েট প্রাইসটা বাড়বে। আর এখানে আরেকটা ডাইমেনশন আমার মাথায় করে, আমরা যেমন তরমুজের ক্ষেত্রে কিছুদিন আগে অনেক লেখালেখি হলো যে তরমুজ ব্যাপারীরা বা ব্যবসায়ীরা কিনে পিস হিসেবে আবার ওইটা বিক্রি করতেছে কেজি হিসেবে। সো এই লাইভ ওয়েটের ক্ষেত্রেও কিন্তু সেম, আমরা কিন্তু কিনছি পিস হিসেবে। হ্যাঁ, আমাদের এখানে জেতার চান্স থাকে, হারার চান্স থাকে, বাট এটা যখন আপনি বিক্রি করবেন কেজিতে তখন কিন্তু আপনার দুইটা প্যারামিটার তো এক না। একটা কিনছেন আপনি পিস হিসেবে, আপনার ওই পিস হিসেবে কিনলে কোনোটার দাম বেশি পড়ে কেনা, কোনোটার কম পড়ে। হ্যাঁ, আবার আপনি যখন বিক্রি করছেন তখন কেজিতে বিক্রি করছেন। সো এইখানে একটা অ্যানোমালিস থাকে বা একটা বৈষম্য তৈরি হয় কিন্তু, যে প্রপার আপনি প্রাইসিংটা পাবেন না। বাট যদি এই প্রবলেমগুলো সলভ করা যেত তাহলে কিন্তু লাইভ ওয়েট প্রাইসটা সবচেয়ে ভালো একটা প্যারামিটার হতো গরু কেনা বেচার ক্ষেত্রে। বাট ইদানিং এটা কিন্তু শুরু হয়েছে। আমরাও হাট থেকে অনেকেই কিন্তু লাইভ ওয়েটে গরু কিনে। যদি এই প্রবলেমগুলো সলভ করা যেত, যে খালি পেট ভরা পেট ব্রিডিংয়ের ব্যাপারগুলা, এইটা ভাই এখানে একটা কোয়েশ্চেন করতেই হয়, সেটা হচ্ছে ধরেন একটা লাইভ ওয়েট ধরেন 200 কেজি 250 কেজি হোয়াট এভার, এখান থেকে আমি কতটুকু মাংস পেতে পারি, মানে যেটা মানে এডিবল মাংস বা আমি সেটা খেতে পারবো, কনজিউম করতে পারবো, এটা কতটুকু পেতে পারি? 200 এটা আসলে কোনো ফিক্সড আনসার নাই ভাইয়া, এটা জাত ভেদে এটা ভেরি করে। যেমন আপনার শাহিওয়ালগুলোতে 50% বা 50%-এর নিচে পাওয়া যায়, কারণ ওটার চামড়াটা একটু মোটা। আবার আমাদের যে দেশাল যে বলছি বা দেশি গরু যে গরুগুলো বলছি বা ফ্রিজিয়ান, ওদের চামড়া কিন্তু অনেক পাতলা হয়। ওইটার আবার লাইভ ওয়েট থেকে এডিবল মাংসের রেশিওটা অনেক বেশি হয়। যেমন আমরা 55, 60, 65% পর্যন্ত পেয়ে থাকি অনেক গরুর ক্ষেত্রে। আবার এখানে ফিডিংয়ের ব্যাপার আছে, যে আপনি যদি ভালো ফিডিং করেন আপনার মাংসের রেশিওটা বেশি পাবেন আপনি। আমরা অনেক সময় 60-65 পর্যন্ত মাংস পাই, কারণ চর্বির পরিমাণ কম বা চামড়াটা পাতলা থাকে। আপনার যখন চর্বি হবে তখন তো চামড়ার মধ্যে চর্বি জমতে থাকে, চামড়াটা মোটা হয়, চামড়ার একটা বড় অংশ চলে যায়, আপনার লাইভ ওয়েটের একটা বড় অংশ চামড়ার সাথে চলে গেল। হ্যাঁ, আপনি যখন ফিডিংটা ভালো করবেন তখন আপনার এডিবল মাংসের পরিমাণটা বাড়তে থাকে। এক্ষেত্রে আমি যদি বলি যে এখানে তো ডিফারেন্ট ব্রিডের ডিফারেন্ট পার্সেন্টেজ আপনি বলছেন, এরকম কি কোনো একটু বলতে পারবেন যে এই ব্রিডের হচ্ছে আপনি এত থেকে এত রেঞ্জ আপনি এক্সপেক্ট করতে পারেন? হ্যাঁ, ওই যে শাহিওয়াল যে গরুগুলা দেখতে খুব সুন্দর, হ্যাঁ ওইটার পার্সেন্টেজ একটু কম পাওয়া যায়। ওইটা ধরেন 45 থেকে 50%। 45 থেকে 50। আর যদি ফ্রিজিয়ান বা দেশাল যে গরুগুলো আছে 300 কেজির নিচে বা ফ্রিজিয়ান তো একটু বড় হয়, ওইটার মোটামুটি 50 থেকে 60%। 50 থেকে 60%-এর মতো মোটামুটি, মানে 250 কেজির গরু হলে সেক্ষেত্রে আপনি হয়তো 140 কেজির মতো মাংস পেতে পারেন আর কি। ঠিক আছে, এখন হাড্ডি মাংস। হ্যাঁ, হাড্ডি মাংস, ঠিক আছে, হাড্ডি মাংস। হ্যাঁ, আর এখান থেকে কি বের হয় ভাই? ওই যে এখান থেকে সেট আছে একটা, আবার ভুঁড়ি বের হয়। সেট সহ যদি সেট মানে হচ্ছে আপনার কলিজার যে সেটটা, কলিজা, গুর্দা, ফুসফুস, তারপরে হচ্ছে পায়া থাকে, মাথার যে সেটটা, মাথার সাথে জিহ্বা থাকে, তারপরে মগজ থাকে, এইটা মিলে একটা সেট। এইটা যদি ভুঁড়ি আর চামড়া বাদ দেন সেক্ষেত্রে আপনি 60 থেকে 65% পর্যন্ত পেতে পারেন। মানে এটাও তো এডিবল, হ্যাঁ। আর শুধু যদি সলিড মাংস সেট বাদ দিয়ে, যে পায়া কলিজার সেট আর যদি আপনি মাথা বাদ দেন, তাহলে মোটামুটি 50 থেকে 55% পর্যন্ত পাওয়া যায় দেশালগুলোতে। আর সেট সহ মোটামুটি 60-65% আপনি পাবেন দেশাল বা ফ্রিজিয়ানগুলোতে। ভাই এখান থেকে আমি আরেকটা জায়গায় যাই। আমরা একদম শুরুতে এই কোয়েশ্চেনটা আমি অ্যাকচুয়ালি করেছিলাম, যারা এপিসোডের একদম শুরু থেকে দেখছেন আপনাদের জন্য এখন এটা একটা যে কোয়েশ্চেনটা আমি শুরু করছি, সেটা হচ্ছে গরুর মাংসের দাম এত কেন? এবং বাংলাদেশেও কিন্তু তুলনামূলক বলা যেতে পারে গরুর মাংসের দামটা বেশ ভালো, বাংলাদেশেই বেশি অন্যান্য দেশের তুলনায়। আমি এইভাবে বলতে চাইনি, বাট ইফ ইউ সে সো আর কি, বাট এটাই কমন অভিযোগ আর কি আমাদের। জি, গরুর মাংসের দামটা এত বেশি কেন ভাই বলেন তো? এটা ট্রু, আমাদের দেশে গরুর মাংসের দামটা একটু বেশি কম্পেয়ার্ড উইথ মানে আমাদের আশেপাশের প্রতিবেশী দেশগুলোর তুলনায় বা অন্যান্য অনেক দেখা যায়। আমরা এই কম্প্যারিজনগুলো কিন্তু দেখেছি রিসেন্টলি, যে ফেসবুকে যে অমুক আমেরিকার চেয়ে বা ইউরোপের অনেক কান্ট্রির চেয়ে হয়তো আমাদেরটা বেশি। এখানে আপনার একটা প্রোডাক্টের প্রাইসের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর কাজ করে ভাইয়া। আপনার একটা ইকোনমিক্সের ভাষায় যেমন ডিমান্ড সাপ্লাইয়ের কথা যদি বলি, অনেকে আমাদের ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করে যে ভাই ইন্ডিয়াতে তো প্রাইস অনেক কম আমাদের দেশের তুলনায়, বাট ইন্ডিয়া তো চাহিদাও কম গরু মাংসের। আমাদের দেশে তো চাহিদা অনেক বেশি ভাইয়া। আমাদের 18 কোটির একটা জনসংখ্যার দেশ। আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে আমাদের চারণভূমি কিন্তু অনেক কম।
ওপেন স্পেস, গরু লালনের যে জায়গা, হ্যাঁ আমাদের কিন্তু ক্লোজ ডোর মানে ফার্মিং স্টাইলে বা ছোট জায়গায় অনেক বেশি গরু লালন পালন করতে হয়। এবং যখন আপনি এরকম ক্লোজ ডোর ফার্মিং করবেন, আপনার কিন্তু গরুর অসুখ বিসুখ বেশি হবে, যত্ন নিতে হবে বেশি, তার জন্য এক্সট্রা কেয়ার লাগবে, খাবার দিতে হবে পুষ্টিকর খাবার। বাট আপনি যখন ন্যাচারালি ওপেন ফিল্ডে, আপনি অস্ট্রেলিয়াতে আমরা দেখি না যে ওপেন ফিল্ডে, বা আমরা ওই যে ওয়েস্টার্ন মুভিগুলা বা বইয়ে যে র্যাঞ্চ স্টাইলে হ্যাঁ ছেড়ে পালতেছে, রাইট, যে বিঘা জমিতে হয়তো 500-1000 গরু, বাট ওই স্পেসে কিন্তু আমাদেরকে হয়তো 1 লাখ গরু পালতে হয়। তো তখন আপনি যখন ওপেন স্পেসে এইভাবে পালবেন, সূর্যের আলো যখন ওর গায়ে লাগবে, মাটির সংস্পর্শে থাকবে প্রাণীগুলা, রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেক বেড়ে যাবে, প্লাস ফুডের খরচ কিন্তু অনেক কমে যাচ্ছে। হ্যাঁ, ও তো ন্যাচারাল খাবার খেয়ে বড় হচ্ছে। আমাদের দেশে কিন্তু আমাদের স্পেসটা অনেক কম, হ্যাঁ, গরু লালন পালনের এই জায়গাটা অনেক কম, আমাদের খরচটা অনেক বেশি, প্লাস চাহিদা বেশি। আর আমাদের এখন যেটা গরুর খাবার, এটা ইম্পোর্ট বেসড। আমরা মেইন যে খাবার গমের ভুসি যেটা আসে, এটা কিন্তু ইম্পোর্ট হয়ে আসে। কোথা থেকে আসতেছে? এটা মূলত রাশিয়া বা ওই বেলটা থেকে আসে। এবং আপনারা জানেন যে যুদ্ধের কারণে কিন্তু এই প্রাইসগুলো অনেক বেড়ে গেছে, শুধু বাংলাদেশে না। হ্যাঁ, সো আমরা এখন চেষ্টা করছি যে লোকাল যে ফুডগুলো, যেমন আমরা মেইজ বা ভুট্টাতে আমরা কিন্তু এখন একটু শিফট করতেছি আমাদের ইন্ডাস্ট্রিটা গরুর খাবারের ক্ষেত্রে। যেমন আমরা সাইলেস খাওয়াচ্ছি এখন, তাও ভুট্টার পাউডার, মানে আস্ত ভুট্টাটার যে পাউডার হয়, এটাও কিন্তু খাওয়ানো হচ্ছে এখন গরুকে। হ্যাঁ, তারপরে ফিড মিলগুলোতে ভুট্টার ইউজ হচ্ছে অনেক বেশি। হ্যাঁ, আস্তে আস্তে আমরা এখন লোকাল ফুডে শিফট করছি। বাট এইখানে আসলে ওই প্রাইসটা কমানো, আর আমাদের দেশে তো ধরেন ট্রান্সপোর্টেশন কস্ট বেশি, বিদ্যুতের খরচ বেশি। অন্যান্য অনেক কান্ট্রিতে কিন্তু এগুলো সাবসিডাইজড, মানে গভর্নমেন্ট থেকে হয়তো সাবসিডি দেয়। আমাদের বিদ্যুতের আমরা অনেক এটা নিয়ে কথাবার্তা হচ্ছে যে, বা গভর্নমেন্টের কাছে আমরা চাচ্ছি, আবেদন করছি যে আমাদের ফার্মগুলোতে যাতে একটু ইলেকট্রিসিটির বিলটা কমানো হয়। সো এই বিষয়গুলো কিন্তু আছে যে একটা প্রোডাক্ট শুধু ওই 1-2টা ফ্যাক্টর দিয়ে কিন্তু প্রাইসটা ডিপেন্ড করে না, অনেক এরকম ফ্যাক্টর মিলে। মোস্টলি এখানে আমাদের চাহিদাটা বেশি, আর হচ্ছে আমাদের ওপেন স্পেস নাই, আর হচ্ছে এখানে আমাদের প্রোডাকশন খরচটা অনেক বেশি। এখানে ভাইয়া আমি একদম কনজিউমার এন্ড থেকে ভাইয়া প্রশ্নটা একটা করি ভাই, এটা মানে খামারিদেরকে অফার করা যাবে জাস্ট কনজিউমার এন্ড থেকে, যে এই জায়গাটা কি আমরা এখানে কি আমরা কি গরু ইম্পোর্ট করতে পারি কিনা, সেই ক্ষেত্রে প্রাইসটা কমবে কিনা? আমি জানি এখানে খামারিদের হয়তো এখানে একটু ক্ষতিগ্রস্ত না। এটা যদি আমার পার্সোনাল মতামত আপনি বলেন, যে আসলে এখন তো আমরা ওপেন মার্কেট ইকোনমিতে আছি, হ্যাঁ, প্রোডাক্টের ফ্রি ফ্লো হওয়া উচিত। জি, হ্যাঁ, যে দেশে দাম কম থাকবে ওই দেশ থেকে, যে দেশে দাম বেশি থাকবে ওই দেশে প্রোডাক্ট আসবে, এটাই স্বাভাবিক। আমরাও চাই যে আমাদের এই ফ্রি ফ্লোটা থাকুক, ভালো ভালো ব্রিড আমাদের দেশে আসুক, আমাদের দেশে মাংসের ফ্লো আসুক। বাট প্রবলেম হচ্ছে যে ধরেন আমরা সারা বছর আপনি ইম্পোর্ট বন্ধ রাখলেন, একটা সময় আপনি খুলে দিলেন। আমি সারা বছর প্রিপারেশন নিয়ে থাকলাম যে আমি কুরবানির সময় আমি এই গরুটা লালন পালন করবো এবং বিক্রি করব। বাট এই সময় আপনি বর্ডার খুলে দিলেন বা ইম্পোর্ট করলেন, তাহলে কি হলো? আমার এই যে সারা বছরের যে প্রিপারেশন, এইটা কিন্তু নষ্ট হয়ে গেল। আপনি সারা বছর খোলা রাখেন, আমি সারা বছর আমরাও তো চাই ভাই দাম বাড়লে কিন্তু আমরা খামারিরা বা ব্যাপারীরা বেশি লুজার। মানুষ কিন্তু কনজিউম করা কমাই দিয়েছে, যে গরুর মাংসের দাম যখন বাড়লো বা এখনও বেশি, মানুষ কিন্তু কম খাচ্ছে, প্রোডাক্টের দাম কমলে। আমি যদি আমার যদি প্রোডাকশন খরচ বেশি হয়, আমি কি কম দামে প্রোডাক্ট দিতে পারবো না। সো মানুষ তখন মুখ ফিরাই নিবে, এবং এটাই হয়েছে বা হচ্ছে। মানুষ কিন্তু আগে ধরেন যে একটা গরু দিত, এখন সে ভাগে চলে যাচ্ছে। হ্যাঁ, সো এইটা যদি ফ্রি ফ্লো থাকতো সারা বছর, আমরা যদি আমাদের কাছে ডেটা থাকতো যে আমার এখন এই পরিমাণ গরুর শর্টেজ আছে বা আসলেই শর্টেজ নাই, তাহলে আমি ফার্মিংয়ে যাব না। বাট আমি সারা বছর এক প্রিপারেশন নিয়ে করলাম, বাট হুট করে ঈদের সময় অন্যরকম একটা সিচুয়েশন, হ্যাঁ, ফ্লো বেড়ে গেল। বা ধরেন আমরা যেই মাংস যেটা আসতেছে, এটা যদি ভালো বা কোয়ালিফাইড মাংস না হয়, আমরা পচা মাংস অনেক সময় অভিযোগ শুনি যে রেস্টুরেন্টগুলোতে দিতেছে, হ্যাঁ, ফ্রোজেন মাংস পচে গেছে, গন্ধ চলে এসেছে। সো এই জিনিসটা তো আসলে এটা স্বাস্থ্যের জন্য তো ক্ষতিকর। বাট যদি প্রপার একটা চ্যানেলে প্রপার ওয়েতে যদি আসতো, তাহলে কিন্তু আমরা এটার এগেনস্টে কখনোই কথা বলতাম না।
ভাইয়া আপনারা এমনিতে গরু কোন দিক থেকে বেশি আনতেছেন, মানে বাংলাদেশের কোন কোন জায়গাগুলো থেকে গরুগুলো আসে বেশি? আমরা হচ্ছে নর্থ বেঙ্গলের দিক থেকে বেশি আনি। আমার বাড়ি যেহেতু নীলফামারীতে, আমাদের নর্থ আশেপাশে বেঙ্গল নর্থ বেঙ্গল। ভাইয়া আমি জামালপুর, নর্থ বেঙ্গল। হ্যাঁ, আমাদের ওই সাইড আবার ওই যে দেশাল যে গরুগুলা, দেশি যে গরুগুলা, এইটার বেশি পাওয়া যায় ওই সাইডটাতে। যেমন দিনাজপুর, ঠাকুরগাঁ, নীলফামারী এই জোনটায় থেকে আমরা একটু কম দামে কিনতে পারি। ওগুলো তো আবার নিয়ে আসতে হয়। হ্যাঁ, নিয়ে আসতে হয়। এই নিয়ে আসার ট্রাকে করে নিয়ে আসি সময় আমরা। নিয়ে আসার সময় জায়গায় জায়গায় চাঁদা। মানে আচ্ছা, sorry, এটা খুব মজার আনসার হইতে পারে। আমরা অনেকের কাছেই শুনি বা ধরেন ফেসবুক টেসবুকে লেখালেখি দেখি যে চাঁদা হয় রাস্তায় রাস্তায়। হ্যাঁ বাট আলহামদুলিল্লাহ আমার এই সোফার যে এক্সপিরিয়েন্স, আমার 1 টাকা কোথাও এক্সট্রা চাঁদা দিতে হয় নাই। ওয়াও। আমরা ট্রাকওয়ালার সাথে কন্ট্রাক্ট করি হ্যাঁ। যে 20,000 বা 22,000 বা 25,000 হ্যাঁ। এর মধ্যে। এর কয়টা বাইরে গরু আমাকে আসে ভাইয়া? কোনো টাকা দিতে হয় নাই। এক ট্রাকে কয়টা গরু আনেন? 20টা 22টা এরকম গরু আসে বড় ট্রাকগুলোতে। Fantastic. সো এইটা অনেকেই বলে যে ভাই চাঁদা মনে হয় দিতে হয়। আমি এমনি ড্রাইভারদের ওদের একটা বিট থাকে মনে হয় 20 টাকা 50 টাকা এরকম, ওরা ইন্টারনালি এটা ওদের এন্ড থেকে ওরা দেয়। বাট আমাদের অ্যাজ এ ব্যাপারী যে আমি 20টা গরু আনতে চাই, আমার 10,000 টাকা দেয় ও বা 5,000 টাকা দেয়, এই ধরনের কোনো ফেস করি না। আর স্পেশালি তো ঈদের সময় তো একদম স্পেশাল প্রোটেকশন দিয়ে আনা হয় গরুর গাড়ি, এবং ওইটাকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয়। ইভেন আপনি যখন যমুনা সেতু বা ওই যে আপনার ফেরি পারাপারের ক্ষেত্রে গরুর গাড়িকে আগে স্পেস দেওয়া হয়, কারণ এটা তো জীবন্ত একটা প্রাণী। হ্যাঁ, ও বেশিক্ষণ কিউতে থাকলে অসুস্থ হয়ে যাওয়ার চান্স থাকে। আমরা এই বেনিফিটগুলা পাইছি বা পাচ্ছি আলহামদুলিল্লাহ। এবং এই সেক্টরে গভর্নমেন্টের ভালো একটা আছে। হ্যাঁ, অনেক ভালো ভালো ডিসিশন, যেমন খামারিদের প্রোটেকশনের জন্য বা প্রান্তিক যারা কৃষক আছে তাদের প্রোটেকশনের জন্য অনেক ভালো গুড লজ আছে বা প্র্যাকটিস আছে। তার মানে আপনাকে চাঁদাটা, আমি চিন্তা করতেছি কি ভাই আপনি হয়তো আপনার বডিটা জাস্ট দেখান যে চাঁদা চাবি আয় না, চাঁদা চা আমার কাছ থেকে। হ্যাঁ, আয় চাঁদা নে। অনেক চিকন বা সাজ্জাদ ভাইয়ের সাইজেরও অনেক ব্যাপারীরা আছে। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ, এটা আমার দিতে হয় না, আমার ফেস করতে হয় নাই। রিয়েলি অ্যাপ্রিশিয়েট, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আরেকটা জিনিস, আপনি হচ্ছেন, আপনাকে দিয়ে আমি গরু উত্তরবঙ্গ থেকে কিনিয়ে অলরেডি ট্রান্সপোর্ট করে ঢাকায় ঢুকিয়ে ফেলেছি। হ্যাঁ, প্রশ্ন করতে করতে এখন আমি ব্যবসা করছি, আমি আস্তে আস্তে স্কেল আপ করতে চাই। হ্যাঁ, তো আপনার আসলে প্ল্যান কি, বা আসলে কিভাবে স্কেল আপ করছে? এটা কি আসলে জাস্ট একটা সময়ের ব্যাপার, নাকি দেয়ার আর সামথিং যেটা কিনা মাথায় রেখে আসলে ব্যবসাটা করলে আস্তে আস্তে আমরা স্কেল আপ করবো, বড় হবো? আসলে স্কেল আপ সব জিনিস কিন্তু স্কেলেবল না, আর এটা কিন্তু ধরেন স্টার্ট আপ না, এটা এসএমই কিন্তু। আর সবচেয়ে বড় কথা যে এটা এগ্রিকালচারাল প্রোডাক্ট। আপনি আইটি প্রোডাক্ট হলে অনেক বেশি স্কেল করতে পারলেন, অনেক বেশি প্রোডাকশন করতে পারলেন, বাট গরুর প্রোডাকশন তো লিমিটেড। প্লাস হচ্ছে যে আপনি হচ্ছেন, আপনার তো অনেক ক্যাশ লাগবে তখন, অনেক সেলিং ক্যাপাসিটি লাগবে। সো একদিনে যে আমরা স্টার্ট আপে যেভাবে চিন্তা করি যে আমি ওই 5x 10x 500x গরুর বছর 500x দুধ দেওয়া, এটা কিন্তু ভালো। হ্যাঁ, গরুর সামনে মনে করে টাকা রেখে বললাম এই দুধ আজকে 20 লিটার বেশি দিবি। হ্যাঁ, এটা আস্তে আস্তে গো স্লো যাওয়াটা ভালো। মানে আমি যদি আমাদের ফেলো যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন বলবো যে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বানানো উচিত আর কি। যে আমার ক্ষেত্রে আমি যদি বলি, আমি 18টা গরু দিয়ে শুরু করেছি, এরপরে 24, এরপরে 60, এরপরে এইভাবে আমরা আস্তে আস্তে গ্রো করছি আলহামদুলিল্লাহ। তো আপনার চোখে কি এরকম মানে পড়ে না যারা কিনা ম্যাসিভলি গ্রো করে বা অনেক ফাস্ট গ্রো করে? আমরা না, যারা ইন্ডাস্ট্রি লিডার দেখেছি তাদেরও ধরেন অনেক দিন ধরে তারা ব্যবসা করছে, কেউ 15 বছর 20 বছর ধরে, তারা এখন ধরেন 1000টা গরু বিক্রি করছে ঈদে, বা 2500 গরুর খামার। হ্যাঁ, বাট ওদেরও দেখেন পিছনে ব্যাকবোন অনেক স্ট্রং, যে হয়তো ফিনান্সিয়াল ব্যাকআপটা আছে। হ্যাঁ, বা সেলস ক্যাপাসিটি বেশি অনেক। তবে ভাই আমি একটা জিনিস খুব অ্যাপ্রিসিয়েট করি ইদানিং, যেটা হচ্ছে ইদানিং বলতে বেশ কিছু বছর ধরে, আগে কি আমার প্রচুর ক্যাশ নিজের, সেটা নিয়ে নামতে হবে, অথবা বাকিরা কি ব্যাংক থেকে একটা লোন নিচ্ছে, ওইদিকে তো আমরা মানে ওই দিকটা আমরা কনসিডারই করছি না। কিন্তু এখানে কিন্তু এখন আমরা ক্রাউড ফান্ডিং দেখি। ভাইয়া মিলছে। সো আমি একটা ব্যবসা করতে চাই, আলহামদুলিল্লাহ আমার কাছে টাকা নাই এখন, তাই বলে কি আমি হতাশ হয়ে পড়ে যাব? লুক এট দিস পিপল, ভাই প্লিজ বলেন না। আলহামদুলিল্লাহ আমার ব্যবসা শুরু কিন্তু মাত্র 20,000 টাকা দিয়ে, আমি যদি বলি। এবং আমি আজকে পর্যন্ত যত টাকা রেভিনিউ, আমি টাকার জন্য কখনো কোনো ভেঞ্চার আমার আটকায়নি আলহামদুলিল্লাহ।
হয়তো একটু লেট হয়েছে, বাট যে টাকা নাই এই ব্যবসাটা করতে পারছি না, গরু কিন্তু অনেক ক্যাপিটাল ইন্টেন্সিভ ব্যবসা, অনেক টাকা লাগে। হ্যাঁ, সো আলহামদুলিল্লাহ ম্যানেজ হয়েছে। সো আপনার যদি রিয়েলি আসলে ইচ্ছা থাকে বা ওই ক্যাপাসিটি থাকে, মানুষ কিন্তু হুটহাট করে আপনার কাছে ইনভেস্ট করবে না, আপনার ওই ক্যাপাসিটিটা দেখবে। এখন আমাদের কাছে অনেকেই আসে টাকা পয়সা নিয়ে, যে ভাই কিছু টাকা আছে, এটা আপনার ব্যবসায় ইনভেস্ট করেন বা ইনভেস্ট করতে চাই। হ্যাঁ, মানুষ আসলে কিন্তু ক্যাপাসিটিটা দেখবে আপনার, আপনি ক্যাপাবল কিনা, হ্যাঁ, বা আপনার সেই এই যোগ্যতাটা আছে কিনা। এক্সিলেন্ট ভাই, আমরা কিন্তু একটা অ্যাপ দেখেছি, যেটা হচ্ছে আমরা অনেকদিন ধরে ওনাদের সাথে কাজ করছি এবং ওনাদের বিনিয়োগের সাথে আপনারা কিভাবে করেন জিনিসটা, কিভাবে বিনিয়োগের সাথে আমাদের ধরেন, আমি তো ছোট একটা ভেঞ্চার, ছোট একটা প্রতিষ্ঠান, তো আমার তো ধরেন অ্যাকাউন্টেন্ট নাই, ফাইন্যান্স ম্যানেজার নাই। আমি যদি ইন্ডিভিজুয়ালি, অনেকেই আমাদের কাছে 20,000 টাকা, 10,000 টাকা বা 50,000 টাকা ইনভেস্ট করতে চায়। হ্যাঁ, সো ধরেন এরকম 100 জন লোক ইনভেস্ট করলো, এখন 100 জন লোককে ডিল করা, তাকে ক্যাশব্যাক করা, কার কখন টাকা ম্যাচিউর হচ্ছে, তার প্রফিট কত, হ্যাঁ, এই জিনিসগুলো তো ক্যালকুলেট করা আমাদের জন্য অনেক টাফ। হ্যাঁ, সো আমার ফোকাসটা তখন সরে যাবে প্রোডাকশন থেকে এইসবের দিকে, ইনভেস্টমেন্টের দিকে। সো আমি আমার প্রোডাকশনে ফোকাস করতে চাই, এই জিনিসটা আরেকজন করুক। সে হচ্ছে এরকম 10,000, 20,000, 50,000 করে কালেকশন করে, সে আমার দরকার ধরেন 10 লাখ টাকা, আমার ঈদের সময় 50 লাখ টাকা দরকার বা 30 লাখ টাকা দরকার। হ্যাঁ, সো ও এই টাকাগুলো একসাথে করে আমাকে বললো যে ভাই ঠিক আছে, আপনি এটা করেন। ও হইলো ওই 100 জনকে বা 200 জনকে বা 50 জনকে, যে নাম্বারটা হোক, তাদের সাথে সে ডিলটা করলো। সো আমি আমাদের যে ইনভেস্টমেন্ট পার্টনার যারা আছে, বিনিয়োগ.io বা হালাল ইনভেস্টমেন্ট আছে, সো ওদেরকে আমরা আলাদা প্রতিষ্ঠান মনে করি না, যে আমার যদি নিজে একটা টিম রাখা লাগতো, সো ওরা এই কাজটা করে দিচ্ছে আমাদের হয়ে। হ্যাঁ, সো এটা যারা আমরা নতুন ভেঞ্চার আছি বা স্টার্ট আপ ইকোসিস্টেমের একটা খুব ভালো প্র্যাকটিস শুরু হয়েছে। ভাই এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগলো এটা শুনে, এবং মানে আমি খুব সত্যি আমি খুব খুশি হয়েছি এটা শুনে, কারণ অনেকের কিন্তু ভাই লোন নেয়, এটা নেয়, এবং এই যে সুদ নিয়ে লোন নেওয়া আমরা কখনোই সাপোর্ট করি না, যে সুদ নিয়ে লোন নেওয়া হাবিজাবি দরকার নেই। হ্যাঁ, তো এই জায়গাটা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি, সাজ্জাদও খুব অ্যাপ্রিসিয়েট করে। সেটা হচ্ছে যে কি, এই যে বিনিয়োগ.io যে কাজটা বা হালাল ইনভেস্টমেন্ট, রাইট, যেটাই হোক না কেন, দে আর নট স্পন্সরিং আস, আমরা অ্যাপ্রিসিয়েট করি এই টাইপের ইনিশিয়েটিভ, এবং ভালো ভালো এরকম আসুক। আমি মনে করি বাংলাদেশের স্কোপ অনেক আছে এবং অনেকেই চায় যে হালালভাবে ইনভেস্ট করতে। সো যাই হোক, এখানে আমি আসলে জানতে চাচ্ছি যে ধরেন এখন যে ব্যক্তিটা এখন দেখতেছে, ওয়াজ ওয়াচিং দিস এপিসোড, সে ইনভেস্টমেন্ট নিতে চায়, সো এরকম বিনিয়োগ.ioর সাথে কি তারা কাজ করতে পারে কি না, নাম্বার 1 কোয়েশ্চেন। নাম্বার 2 কোয়েশ্চেন আছে, ইফ এনিওয়ান ওয়ান্টস টু ইনভেস্ট, যে ভাই আমি আপনার ইয়াতে আমি ইনভেস্ট করতে চাই, সেটা কি আপনাকে ডিরেক্টলি ইনভেস্ট করতে হবে নাকি সেটা বিনিয়োগ.ioর সাথে করতে হয়? এই জিনিসগুলো একটু ক্লিয়ার করবেন প্লিজ। আচ্ছা, এটা ভাইয়া আসলে ওদের যে মডিউলটা, এটা ওরা আরো বেটার বলতে পারবে। আচ্ছা, ওদের সাথে অনলাইনে যে কেউ হয়তো কানেকশন করে নিতে পারবে। পুরো হালাল একটা, হ্যাঁ, এবং এটা প্রজেক্ট বেসিসে ওরা করে। আমাদের যদি আমাদের পার্টটা ধরি, আমাদের সাথে তাদের লেনদেনটা, যে তারা আমরা এরকম ঈদের গরু কিনবো, তার আগে ওরা এরকম ফান্ড রেজ করে, আমরা একটা রিকোয়ারমেন্ট দিই যে ভাইয়া এত টাকা আমার লাগবে। হ্যাঁ, তখন ওরা অ্যাসেসমেন্ট করে। আপনি যে কেউ র্যান্ডমলি চাইলে এখন আসলে দিবে না, অনেক স্ক্যামের সম্ভাবনা থাকে। আর আমরা শুরু থেকে অনেকদিন ধরে তাদের সাথে কাজ করছি। হ্যাঁ, সো যেটা হচ্ছে যে ওরা একটা অ্যাসেসমেন্ট করে যে আসলে একে দেওয়া যাবে কিনা, লেজিট কিনা, তার প্রোডাক্টিভিটি ক্যাপাসিটি কেমন, বা তার প্রিভিয়াস ট্রানজ্যাকশনগুলো কেমন, হ্যাঁ, কোনো বাকি টাকি আছে কিনা, কোনো হিস্ট্রি আছে কিনা, খারাপ হিস্ট্রি। সো এই জিনিসগুলো তারা অ্যানালিসিস করে তারা একটা অ্যামাউন্ট সেট করে, ওইটা তখন ওরা লাইভ করে ওয়েবসাইটে, যে এত টাকার এই ইনভেস্টমেন্ট, ওইখানে সব ডিটেল থাকে আমাদের প্রজেক্টটা। হ্যাঁ, যে আমাদের প্রজেক্টটা যখন লাইভ হবে, ওইখানে রিস্ক ক্যাটাগরি থাকে। এক্স্যাক্টলি, আমি এটা মজা পেয়ে গেছি। মানে বিজনেসগুলোকে এটা একটা ক্যাম্পেইনের মতো, আমি সরি মাঝখানে অ্যাড করছি, ক্যাম্পেইনের মতো। ইফ ইউ ডাউনলোড দ্য অ্যাপ, ইউ ক্যান ফাইন্ড ইট রাইট নাও। অ্যাপ ডাউনলোড করবি, এখনই দেখবি যে লাইভ কোন কোন ক্যাম্পেইন চলছে, দেখবি যে এই মুহূর্তে ইনভেস্টমেন্ট রেজ করছে বা ফান্ড রেজ করছে এই 4টি কোম্পানি। 4টি কোম্পানির প্রোফাইল ঢুকবি এবং সেখানে দেয়া আছে যে তারা, অর্থাৎ এটা বিনিয়োগ হোক বা অন্য যে কোনো কোম্পানি হোক, হালাল ইনভেস্টমেন্ট আসলে সেভাবে দেখা হয়নি, দেখবো অবশ্যই, আজকের পরে তো দেখবই। তো তারা ওখানে, তারপরে আই ফার্মার আছে, উই গ্রো, আরো বেশ কিছু প্ল্যাটফর্ম এগুলো নিয়ে কাজ করছে। আমি তারপরে হচ্ছে যে ওরা ক্যাটাগরাইজ করে দিচ্ছে যে তার এখানে ইনভেস্ট করাটা কতটা রিস্কি হতে পারে, কারণ ব্যবসার সাথে তো রিস্ক জড়িত অবশ্যই, এবং খুবই হাই রিস্কি একটা বিজনেস।
অ্যারাউন্ড কত পার্সেন্ট লাভ হতে পারে বা কি হতে পারে সেটা বলে দিবে, এবং প্রিভিয়াসলি যতগুলো ইনভেস্টমেন্ট Transaction হয়েছে, right. সেইটারও একটা প্রোফাইল এখানে দিচ্ছে। সো সব মিলিয়ে, এবং নট অনলি দ্যাট, তারা যে মানে শরিয়া কমপ্লায়েন্ট একটা কোম্পানি সেইটাও কিন্তু প্রমোট করতেছে, অর্থাৎ যে কেউ চাইলেই কিন্তু ইনভেস্টমেন্ট রেজ করতে পারবে না। আর মজার ব্যাপার, এবং টাকা খরচও করতে হবে না, আমরা কিন্তু ভাবে খরচ করতে পারি না। তারা হচ্ছে, আমরা রিসেন্টলি হালাল ইনভেস্টমেন্টের সাথে কাজ করছি, ওকে, আমরা আমাদের অ্যাকাউন্টে কোনো টাকা আসে নাই। তারা হচ্ছে, আমরা যে জায়গায় যেই ভেন্ডরের কাছ থেকে গরু কিনেছি তারা হচ্ছে সরাসরি এখানে পেমেন্ট করে দিয়েছে। হ্যাঁ, তো যেটা আসলে ওই যে শরিয়ার যে রিকোয়ারমেন্টটা, আমি তো হচ্ছি, তারা এখানে আমার কাছে প্রোডাক্ট বিক্রি করতেছে, সো তারা হচ্ছে ওইখান থেকে কিনে তারপরে আমার কাছে বিক্রি করবে আর কি। হ্যাঁ, ইন্টারেস্টিং। ভাই আমি তো এক্সাইটেড হয়ে এখন মনে করেন ডাউনলোড করে মনে করেন যে হ্যাঁ, আমি অলরেডি স্যার ইয়া করতেছি, মানে এটা ডেফিনেটলি যেহেতু ভাইয়া হচ্ছে অনেকেই অ্যাগ্রো বিজনেসে আগ্রহী, আর গরু ব্যবসাটা আসলে ক্যাপিটাল ইন্টেন্সিভ ব্যবসা, সো এইখানে আসলে ফান্ডের বিষয়টা আসলে আমাদের আগেই সেট করে বা আমাদের আগে রেডি রেখে তারপরে আসা উচিত। হঠাৎ মাঝপথে টাকা পয়সার ক্রাইসিস হলো, তখন দেখা গেল যে আগের যা ইনভেস্ট ছিল ওইটাও লস। হ্যাঁ, আবার ধরেন আমি আগেই তো পারতেছি না সামনের দিকে। বুঝতে পারছি। অলরাইট ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। অনেক কিছু জানতে পারলাম, সিরিয়াসলি অনেক কিছু আসলে আমি জানতামও না। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেও জানিনি যে এত কিছু আজকে জানতে পারবো। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আর আমি একটু জাস্ট অডিয়েন্সের উদ্দেশ্যে একটু বলতে চাই যে আমরা এই যে এই সেক্টরটা, ডেফিনেটলি এই সেক্টরের রিস্ক আছে। আমরা বলতেছি না যে এই সেক্টরে আসলেই ভাই আপনি ধুমায় অনেকগুলো টাকা কামাইতে পারবেন। ডেফিনেটলি জানবেন, বুঝবেন, এবং এটাই আমাদের উদ্দেশ্য। আমরা একটা সেক্টর নিয়ে আমরা এপিসোড করেছি, আমরা জাহিদ ভাইয়ের সাথে সিমিলার একটা পডকাস্ট হয়েছে, ওটা আপনারা দেখে আসবেন। শুধু তাই না, আপনারা আমাদেরকে সাজেশন দিতে পারেন যে আপনারা কী টাইপের পডকাস্ট দেখতে চান, এবং আপনাদের এক্সপিরিয়েন্স, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে সেগুলো আপনি আমাদেরকে অবশ্যই জানাবেন। রাইট সাজ্জাদ? এক্স্যাক্টলি, কারণ এই সেক্টর বলতে আসলে আমরা বলেছি এগ্রিকালচার, অ্যাগ্রো, কৃষি ভিত্তিক এই সকল খামার, কৃষি, এই সকল কিছু। এখানে আসলে আমাদের খাবারের জন্য যা যা লাগে, মাছ বলি, মুরগি বলি, তাই না, ফল থেকে শুরু করে কত কিছু। সো আমরা আসলে চাচ্ছি আপনারা আমাদেরকে জানান, কারণ ওই মানুষগুলোকে আমরা নিয়ে এসে আমরা শিখতে চাই, আমাদের জন্য আমরা শিখতে চাই। সো অলরাইট ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। ওয়েলকাম ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ আবার দেখা হবে, আবার খামারে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। অলরাইট, টেক কেয়ার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।